7 quality planning tool স্যার আপনার মেবি নেট ইস্যু। আমাকে কি শুনতে পাচ্ছেন? ওকে। সো 7 কোয়ালিটি প্ল্যানিং টুলের মধ্যে যে কয়েকটা টুল আছে, টুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই প্ল্যানিং এর টুলগুলো দুইটা ডিফারেন্স যেটা আছে, যে আমরা যখন কোনো কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস করব, মাথায় রাখি, যখন আমরা কোনো কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস করব, কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে যেই জায়গাতে আমি কোনো ডাটা, যেমন হচ্ছে সংখ্যা অথবা নাম্বার, পার্সেন্টেজ, এইসব জিনিসগুলো যেখানে আমি পাবো, সেই সব জায়গাগুলোতে আমি 7 কিউসিটি অ্যাপ্লাই করব। আর যেসব জায়গাতে সংখ্যা থাকবে না, বাট পারসেপশন রিলেটেড অথবা নিউমেরিক্যালের পরিবর্তে অন্যান্য টাইপের যে কোনো ইয়েস নো, ভেরি গুড, অথবা কোনো রকম ডিসিশন ইয়েস নো, অথবা আপনার ধরেন মাল্টিপল টাইপের হতে পারে, যেমন হায়ার, মিডিয়াম, লোয়ার। সো এই যে কথায় যে ডাটাগুলো থাকবে, সেই ডাটাগুলোকে আমরা কি করি, কোয়ালিটি প্ল্যানিং টুলের মাধ্যমে অ্যানালিসিস করি। আবার বলছি, যেসব ডাটা কোয়ান্টিটেটিভ ডাটা মানে নিউমেরিক্যাল ডাটা, সেই নিউমেরিক্যাল ডাটাগুলোকে আমরা কোয়ালিটি কন্ট্রোল টুলের মাধ্যমে অ্যাপ্লাই করি। আর যেসব জায়গা নিউমেরিক্যাল বাদে অন্য যত ডাটা আছে, সবগুলো আমরা কোয়ালিটি প্ল্যানিং টুলের মাধ্যমে নিয়ে আসি। সো কোয়ালিটি প্ল্যানিং টুলের মধ্যে প্রথম যেটা আছে সেটাকে আমরা বলছি অ্যাফিনিটি ডায়াগ্রাম। অ্যাফিনিটি ডায়াগ্রামটার কাজ হচ্ছে আপনার লটস অফ ডাটা, অ্যাফিনিটি ডায়াগ্রামের অনেক ধরনের ডাটাতে আমরা কি করি, ডাটা থেকে একটা কমন প্যাটার্ন বের করার চেষ্টা করি। কিরকম, ধরেন আপনি চিন্তা করতেছেন যে আপনি একটা ইঞ্জিনিয়ার্স ডে পালন করবেন ইউনিভার্সিটিতে। সো ইঞ্জিনিয়ার্স ডে পালন করার জন্য আপনারা 5 জন অথবা 7 জন বসলেন ব্রেনস্টর্মিং করার জন্য, যে আসলে কিভাবে অথবা এই ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে কি কি করা যায়, কি কি আয়োজন করা যায় আপনি ইউনিভার্সিটি জুড়ে। তো আয়োজন করার সময় যখন আপনারা চিন্তা করলেন যে এক একজন এক এক রকম চিন্তা করলেন, কেউ খাবার নিয়ে আলোচনা করলেন, কেউ সেমিনার নিয়ে আলোচনা করলেন, কেউ কনসার্ট নিয়ে আলোচনা করলেন, কেউ হয়তো একটা টি শার্ট নিয়ে আলোচনা করলেন। সো এই যে এক একজন এক এক ধরনের কথা বলতেছে, বাট দেখা গেছে যে জিনিসগুলো যখন আমরা চিন্তা করবো, একটা কমন প্যাটার্নে নিয়ে আসবো। ধরে নেন যে আপনি ফুড রিলেটেড, একজন হয়তো বলছে যে কেউ খাবার বিরিয়ানি নিয়ে দুপুরের লাঞ্চ কি হবে, কেউ স্ন্যাক্স নিয়ে বলছে কি হবে। সো এই যে খাবার রিলেটেড যে টার্ম গুলো আছে, সেগুলোকে আমরা একটা সেগমেন্টের মধ্যে নিয়ে আসবো। অথবা যেই ডাটাগুলোর মধ্যে সিমিলারিটিস আছে, যেমন আপনি যদি চিন্তা করেন যে আপনি ম্যান নিয়ে কখনো চিন্তা করছেন, যেমন আমরা যদি কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামের মধ্যে চিন্তা করি, যেটার মধ্যে কিন্তু ম্যান রিলেটেড যত ফাংশন গুলো আছে, অথবা কোনো একটা প্রবলেমের জন্য ম্যান রিলেটেড যত কিছু আছে, সবগুলো কিন্তু কজ এন্ড ইফেক্টের মধ্যে আসে। কিন্তু এইখানকার ওইটার সাথে এটার পার্থক্য হলো, এটা কিন্তু আমি পার্টিকুলার কোনো একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি এবং ওইটার সাথে ম্যান কিভাবে ইনভলভ থাকে। আর ব্রেইন স্টর্মিং এর ক্ষেত্রে যখন আমরা কোনো প্রবলেম সলভ করতে যাব, ব্রেইন স্টর্মিং এর ক্ষেত্রে কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নাই যে আসলে আমাদের 6M এর মধ্যেই থাকতে হবে, ম্যান, মেশিন, মেথড, ম্যাটেরিয়াল, মেজারমেন্ট অথবা মাদার নেচার, এইটার মধ্যেই থাকতে হবে। আপনি আইডিয়া জেনার সময় যে কোনো অ্যাঙ্গেলের আইডিয়া হতে পারে, যেমন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সম্পর্কে বলতে পারেন, আপনি দেশ নিয়ে বলতে পারেন, আপনি রাজনীতি নিয়ে বলতে পারেন, যে কোনো টপিক নিয়ে আপনি ব্রেনস্টর্মিং করতে পারেন। তো সেই ক্ষেত্রে ধরেন আপনি যদি কথার মধ্যে যে 10 জন 8 জন যে বসলেন একসাথে, বসে যে আলোচনাগুলো করলেন, সেই আলোচনাগুলো আসলে বিক্ষিপ্ত হয় নর্মালি। সো এই বিক্ষিপ্ত যখন আমি চিন্তা করব, বিক্ষিপ্তগুলো কিন্তু এইরকম হবে, এক একটা আইডিয়া হবে এক এক রকম, যেমন এক একটা আইডিয়া হবে এক এক রকম, যে ডিফারেন্ট। তো এই ডিফারেন্ট আইডিয়া গুলোর মধ্যে দেখেন যেগুলোর মধ্যে সিমিলারিটি পাওয়া যাবে, সেগুলোকে আমরা কি করব, একটা লাইনের মধ্যে নিয়ে আসবো, যাতে করে দেখেন এই এই যখন বিক্ষিপ্ত আইডিয়া গুলো থাকবে, আইডিয়া গুলোর কিন্তু কোনো মিনিং থাকে না। বাট যখন আমি একটা সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসলাম, ধরে নিচ্ছি এটা হয়তো ফুড নিয়ে, যে যত ধরনের আলোচনাগুলো হয়েছে সব ফুড গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে, সেই টপিক গুলো এখানে আলোচনা করা হলো। তারপর আমি টি শার্ট নিয়ে যদি আমি কিছু করতে চাই, এটা হয়তো টি শার্টের পার্ট যেগুলো আছে সেটা হয়তো আমি নিয়ে আলোচনা করতে পারি, যেটা টি শার্ট। তারপরে এটা হয়তো আমি ট্রান্সপোর্টেশন নিয়ে আলোচনা করতে পারি, এটা হয়তো আমি সেমিনার নিয়ে আলোচনা করতে পারি, এটা হয়তো আমার সেমিনার নিয়ে আলোচনা করতে হতে পারে। সো এখন আমরা যদি চিন্তা করি যে এই বিক্ষিপ্ত আলোচনাগুলোকে একটা কমন প্যাটার্নের মধ্যে নিয়ে আসবো, এবং দেখা যাচ্ছে দেখেন এইখানে যখন আপনি চিন্তা করবেন, এই কাজগুলো যখন আপনি কাউকে অ্যালোকেট করবেন, অ্যালোকেট করার সময় দেখা গেছে যে কোন কাজগুলো কিভাবে ভাগ করবেন সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে।
যে কাকে কিভাবে কাজগুলো অ্যালোকেট করবেন। বাট আপনি যখন এই একটা প্যাটার্নের অথবা একই প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসবেন, তখন আপনি চাইলে কিন্তু একটা কাজ, একই টাইপের কাজ একজনকে আপনি দায়িত্ব দিয়ে দিতে পারবেন। সো অ্যাফিনিটি ডায়াগ্রামের মেইন উদ্দেশ্য হলো বিভিন্ন টাইপের আইডিয়াগুলোকে অথবা বিভিন্ন টাইপের কাজের নেচার অনুযায়ী যদি ডিফারেন্টও থাকে, সেগুলোকে একটা সিকোয়েন্স অথবা কমন রিলেশনশিপ যেগুলোর মধ্যে যদি থাকে, সেই রিলেশনটা বের করে সেই রিলেশনশিপের আন্ডারের মধ্যে নিয়ে আসা, নিয়ে এসে সেই কাজগুলোকে একটা কমন ব্যানারে নিয়ে আসা, এবং সেই ব্যানারটাকে আমরা বলতেছি অ্যাফিনিটি ডায়াগ্রাম। সো এখন জিনিসটা আপনারা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারেন। যেমন আমরা যেমন যখন কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম করেছি, তখন আমরা কোনো একটা প্রবলেম নিয়ে ম্যান রিলেটেড কি কি কারণে এই প্রবলেমটা হতে পারে সেটা আলোচনা করছি, কিন্তু এখানে কিন্তু ঠিক উল্টাটা করা হচ্ছে। আমরা আগে আইডিয়া জেনারেট করতেছি, যে কোনো একটা বিষয়তে যে আগে আইডিয়া জেনারেট করতেছি, আগে আইডিয়া জেনারেট করার পরে সেটা কি করতেছি, একটা নেমের অথবা একটা সিমিলারিটি আকারে সাজাচ্ছি। সো পার্থক্য কিন্তু কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম হচ্ছে আগে আমার একটা প্রবলেমের মধ্যে ম্যান কিভাবে কিভাবে দায়ী হতে পারে সেভাবে আসতেছি, আর এখানে কিন্তু ঠিক উল্টাটা হচ্ছে, আগে আমি আইডিয়া জেনারেট করতেছি, তারপর এটা আমি কোনো প্ল্যাটফর্মের মধ্যে ফেলতেছি। তো আশা করি অ্যাফিনিটি ডায়াগ্রাম পার্টটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপরে যে আরেকটা টুল আছে সেটাকে আমরা বলতেছি প্রসেস ডিসিশন প্রোগ্রাম চার্ট। আর একটু বলে রাখি, অ্যাফিনিটি ডায়াগ্রামটা নরমালি মোস্ট অফ দ্য কেসে যখন আমরা কোনো রকম কোয়ালিটি প্ল্যানিং করতে যাই, কোয়ালিটি প্ল্যানিং এর মধ্যে প্রথমেই আসে যে আসলে বিক্ষিপ্ত আইডিয়াগুলোকে যখন, অথবা কোনো ব্রেইন স্টর্মিং সেশন, কোনো প্রবলেম সলভ করতে যাচ্ছেন এবং আপনি সলিউশন জেনারেট করার চেষ্টা করতেছেন অথবা প্ল্যানিং করার চেষ্টা করতেছেন ডিফারেন্ট ওয়েতে, সেই জায়গাতে বিক্ষিপ্ত যে আইডিয়াগুলো আছে সেই আইডিয়াগুলোকে স্ট্রিমলাইন করার জন্য কিন্তু আমরা অ্যাফিনিটি ডায়াগ্রামটা নরমালি ইউজ করে থাকি। এরপরে যেটা আসতেছে সেটা হলো প্রসেস ডিসিশন প্রোগ্রাম চার্ট। প্রসেস ডিসিশন প্রোগ্রাম চার্টটা হলো, দেখেন আমরা যখন প্রজেক্ট করতে যাওয়ার পরে আমরা জানি অনেক ধরনের প্রবলেম আসতে পারে। সো এই প্রবলেম যদি আসতে পারে সেগুলোকে আমরা বলতেছি রিস্ক। সো এই যে রিস্ক যেগুলো আছে, রিস্ক গুলো যখন আমরা জানবো যে আমার সামনে এই প্রবলেমটা আসতে যাচ্ছে, সো আমার কিন্তু একটা মাথায় ব্যাকআপ প্ল্যান থাকবে যে আসলে এই প্রবলেমটা আসলে আমি কিভাবে এই প্রবলেমটা ট্যাকেল করব। আমরা হয়তো আরো ডিটেলস এর সামনে জানবো যে আসলে রিস্ক ম্যানেজমেন্টটা কিভাবে হ্যান্ডেল করতে, বাট এই আমাদের এই ক্লাসটার জন্য যেটুকু জানা দরকার, ধরেন আপনি যদি জানেন যে আপনার কোনো একটা সামনে রিস্ক আছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করার জন্য, সেই রিস্কটা থাকলে আপনি কিভাবে এই রিস্কটাকে টেক কেয়ার করবেন। সো এই যে রিস্কটা টেক কেয়ার করার যে পার্টটা আছে, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে। সো প্রসেস ডিসিশন প্রোগ্রাম চার্টটা হচ্ছে, ধরেন আমরা যখন কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে যাব, প্রজেক্টে প্ল্যানিং ফেজে আমি জানবো যে আমার এই প্রজেক্টের জন্য কি কি ধরনের রিস্ক আসতে পারে। সো এই রিস্ক যেগুলো থাকবে, রিস্ক গুলো আসলে যদি থাকে তাহলে আমি কিভাবে টেক কেয়ার করব। তো ধরে নেন আপনি একটা প্রজেক্ট করতে যাচ্ছেন, প্রজেক্ট করার সময় জানেন যে সামনে একটা নির্বাচন হবে। সো এই নির্বাচনের সময় যদি আপনার প্রজেক্টটা রানিং থাকে, তাহলে আপনি সাধারণ টাইমের পরিবর্তে এই নির্বাচনকালীন টাইমটা যদি ডিফারেন্ট হয়, কিভাবে এই টাইমে ট্যাকেল করবেন। সো ওই সময় যদি কোনো ইস্যুজ রেজ হয়, জিনিসটা কিভাবে টেক কেয়ার করবেন সেটা যদি আজকে বসে আপনি একটা ডায়াগ্রামের মধ্যে ফেলে রাখেন, যাতে করে ওই সিচুয়েশনে পড়লে আপনি এই ডায়াগ্রামের হেল্প নিয়ে বুঝতে পারেন যে তখন আমি এটা কিভাবে সলভ করব। এখন প্ল্যানিং করে রাখতেছেন এবং সেটা একটা ভিজুয়াল ফরম্যাটে রেখে দিচ্ছেন, যাতে ও ইন ফিউচারে যখন ওই সিচুয়েশনটা অ্যারাইজ হবে তখন কি করবেন সেটা এই চার্টটা দেখে আপনি সলিউশন করতে পারেন। দেখেন আমরা এখানে সলিউশনটা কি করছি, একটা প্রসেস ফ্লো চার্টের মতো করে করতেছি, এখানে একটা প্রসেস ফ্লো চার্টের মতো করে রাখতেছি, এবং এখানে এই যে ব্যাকআপ প্ল্যান যেটা আছে, যে রিস্ক যখন আসবে তখন আমি এটা কিভাবে টেক কেয়ার করবো, এটাকে আমরা বলতেছি ব্যাকআপ প্ল্যান। যে আপনার একটা প্রবলেমের রিস্ক আছে, রিস্কটা থেকে আপনি কিভাবে টেক কেয়ার করবেন সেটাকে আপনি ব্যাকআপ প্ল্যান বলতেছেন। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় এটাকে বলতেছি কন্টিনজেন্সি প্ল্যান, অথবা আপনারা জানেন যে কন্টিনজেন্সি রিজার্ভ বলে একটা টার্ম আছে। সো এই কন্টিনজেন্সি মানে হচ্ছে, ধরেন কোনো ঘটনা ঘটলে আমি জিনিসটা কিভাবে ব্যাকআপ প্ল্যান করব, এই ব্যাকআপ প্ল্যানটাকে আমরা বলতেছি কন্টিনজেন্সি প্ল্যান। তো আমরা যখন এই প্রসেস ডিসিশন প্রোগ্রাম চার্ট বানানোর জন্য এখানে দেখেন বেশ কয়েকটা সিম্বল আছে। আমরা যখন এই সিম্বলটা ইউজ করব, এটা হলো স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টটাকে ডিনোট করে। এবং এইখানে দেখেন, এখানে একটু কোনটাতে একটা ফিলেট শেপের মতো আছে, এটা চার কোন রেক্টেঙ্গুলার শেপ যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রসেস টাস্ক। একটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে, আপাতত একটু বুঝে নেন। সো এই ডিসিশনটা যখন আসবে তার মানে হচ্ছে ডিসিশন পয়েন্ট আসবে, যখন আপনি কোনো জায়গাতে গেলে ইয়েস অথবা নো অথবা নেক্সট ফেজে কি কোয়েরিজ থাকবে। অনেক সময় আমরা দেখি না, মানে কি বলে এটাকে, অনেকে হয়তো আপনারা রিইনফোর্সমেন্ট লার্নিং সম্পর্কে আইডিয়া জেনে থাকবে, যে এটা
আপনি যখন ওকে ফিডব্যাক দিবেন যে ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো, ইয়েস হলে এক ধরনের পথে যাবে, নো হলে আরেক পথে যাবে। সো সেটার উপর বেস করে কি হয়, আপনারা ডিসিশন পয়েন্টে যাবেন। এই সিম্বলটা যেটা আসবে সেটা হলো কন্টিনজেন্সি প্ল্যান, এবং এই সিম্বল দ্বারা প্রসেসটা কোন দিকে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে না নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, সেটা ফ্লো করবে। So, আমরা যদি একটা এক্সাম্পল দেখি এখানে, ধরে নেন যে আপনি, আপনার টার্গেট হচ্ছে আপনি একটা বাসায় মাফিন কেক বানাবেন। ধরে নিচ্ছি, আমরা একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝি। তো আপনি বাসায় একটা মাফিন কেক বানাতে চান। সো মাফিন কেক বানানোর জন্য আপনাকে কি করতে হবে? সো আমরা যদি একটু সহজ হিসাব করি যে মাফিন কেক বানানোর জন্য আপনাকে কি করতে হবে, তাহলে এট ফার্স্ট আপনাকে কি করতে হবে, একটা ভালো একটা রেসিপি ফাইন্ড আউট করতে হবে। সো এটাকে আপনি স্টার্টিং পয়েন্ট দেন। দেখেন এই যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, আপনি কি মাফিন কেক বানাতে চান এবং স্টার্ট করতে যাচ্ছেন, আপনার একটা গুড রেসিপি খুঁজে বের করতে হবে। এই দুইটা সিম্বলই দেখেন, স্টার্টিং এবং এন্ডিং, এই সিম্বলটা কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল এই নিয়ম অনুযায়ী এই সিম্বলের মধ্যে বসিয়েছি। এখন দেখেন এরপরে কি হলো, প্রসেস ফ্লো চার্টটা হলো যে কোন দিকে প্রসেসটা যাচ্ছে। তার মানে যেহেতু আমি এখান থেকে স্টার্ট করেছি, এখানে এন্ড করব, সো আমি এখান থেকে প্রসেস ফ্লো চার্টটা সিম্বলটা দিয়ে দিলাম। এখন এরপরে কি হলো, যখন আমি একটা গুড রেসিপি পেলাম, গুড রেসিপি পাওয়ার পরে আমি কি করবো, মিক্সারটা বানাবো। যেহেতু এটা প্রসেস টাস্ক, এই সিম্বলটা কিন্তু এই শেপের হয়েছে, এবং যতগুলো প্রসেস টাস্ক আছে সবগুলো কিন্তু এই সিম্বলেরই ইউজ করতে হবে। এরপরে দেখেন, এরপরে আমরা যেটা করব, এখানে আসার পর দেখা গেল যে আমি মিক্সচার করার পরে আমি একটা গুড মিক্সচার বানিয়ে ফেললাম। তো এখন দেখেন, গুড মিক্সচার বানিয়ে ফেলার জন্য দুইটা ঘটনা ঘটতে পারে। এখানে আসার পরে দেখেন, এইখানে আসার পরে দুইটা ঘটনা ঘটছে। একটা হলো, এটা কিন্তু একটা কন্টিনজেন্সি প্ল্যান। কন্টিনজেন্সি প্ল্যান কি, আপনি মিক্সচার যখন বানাতে গেলেন, বানানোর পরে দেখতে গেলেন যে আপনার এখানে যে যে আইটেমগুলো দরকার সেই আইটেমগুলো আপনার এখানে নাই। সো নরমালি কি, আপনার যদি এভরিথিং ওকে থাকে, মিক্সচারটা বানায় ফেলেন, তাহলে গুড মিক্সচার হবে। বাট যদি দেখেন যে ইনগ্রেডিয়েন্টস না পান, তখন কি করবেন? সো ইনগ্রেডিয়েন্টস না পেলে তাহলে আপনি দোকান থেকে কিনতে পারেন, যেহেতু এটা প্রসেস টাস্ক চার কোন শেপের। এখানে আসার পরে দেখেন আরেকটা কন্টিনজেন্সি প্ল্যান কি আসতেছে, যে শপ হ্যাজ দ্য ইনগ্রেডিয়েন্ট। আপনি দোকানে কিনতে গেলেন, দোকানের মধ্যে সেই ইনগ্রেডিয়েন্টসটা আছে, তাহলে আপনি কি করলেন, বাসায় নিয়ে এসে মিক্সচারটা বানিয়ে ফেলেন। এখন দেখা গেল এখানে আসার পরে যে দোকানটাতে বন্ধ। যদি সব বন্ধ থাকে তাহলে কি করবেন? সব বন্ধ থাকলে আপনি কি করতেন, আপনার ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিতে পারেন। হেল্প নিলে এখন আবার আরেকটা ঘটনা, যে আপনার বন্ধুর কাছে ইনগ্রেডিয়েন্ট আছে। যদি আপনার বন্ধুর কাছে ইনগ্রেডিয়েন্টস থাকে, ধার করলে বন্ধুর কাছে নিলে, তাহলে কি আপনি সেম একইভাবে দেখেন দুইটা ঘটনা ঘটলো। একটা হলো, আপনার কাছে যদি ইনগ্রেডিয়েন্টসটা থাকে তাহলে আপনি খুব ইজিলি বানিয়ে ফেলতে পারলেন, বাট আপনার যদি ইনগ্রেডিয়েন্টস না থাকে তাহলে কিন্তু আপনার এখানে দুইটা অপশন আসলো। একটা হলো এদিক থেকে আপনি দোকান থেকে কিনতে পারেন, কিন্তু দেখা গেল দোকানেও যদি না পান, বন্ধুর কাছ থেকে নিতে পারেন। তার মানে দেখেন, দিন শেষে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনার কিন্তু একটাই টার্গেট, প্রজেক্টটা এট এনি হাউ শেষ করে ফেলা। তো শেষ করে ফেলার জন্য আপনি হয়তো একটা সময় গিয়ে এক্সকিউজ দিতে পারেন যে আমার কাছে এইটা নাই, আমার কাছে ওইটা নাই, অমুক নাই, তমুক নাই। সো প্রসেস ডিসিশন প্রোগ্রাম চার্টটা হচ্ছে এইটা হেল্প করে, যাতে আপনি ইন ফিউচারে যে যে রিস্ক অথবা যে যে প্রবলেম গুলোতে ফেস করবেন, সেই প্রসেস গুলা যদি ফেস করেন, তখন আপনি কোন ডিসিশন নেবেন। সো সেই ডিসিশন নেওয়ার জন্য কি হচ্ছে, আপনি আজকে থেকে আজকে বসেই সেই প্ল্যানটা করে ফেললেন। এখন দেখেন, এখানে আসার পরে আপনি মিক্সচার বানিয়ে ফেললেন, সব ধরনের কন্টিনিউসি আপনার হয়ে গেল। তারপর আপনি কি করলেন, বেকিং মেশিনে দিলেন, যে আপনি এই মিক্সচারটাকে বেক করতে চান। বেক করার পরে দেখা গেল ওভেন টেম্পারেচার কারেক্ট, আপনার কিন্তু মাফিনটা তৈরি হয়ে গেল। বাট সামহাউ দেখেন, ওভেন টেম্পারেচার যদি ঠিক না থাকে, আপনি ওভেন দিয়ে বানাতে গেলে দেখলেন যে আপনার ওভেনটা কাজ করতেছে না। দেখেন, এটা কিন্তু আপনার কন্টিনজেন্সি প্ল্যান, যে আপনার ওভেন কাজ করতেছে না, তাহলে আপনাকে কি করতে হবে, ওভেন রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার পরে যদি দেখেন যে ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এখানে বেকিং করে তৈরি করতে হবে। বাট এখানে যদি আবার আরেকটা জিনিস দেখেন, যে এখানে রিপেয়ার করার পরে দেখলেন যে ঠিক নাই, তাহলে কি করবেন? সেম একই আরেকটা ভাবে আপনি আরেকটা কন্টিনজেন্সি প্ল্যান এখানে দিলেন, যে আমার এখানে ঠিক নাই, তাহলে হয়তো আমাকে একটা কিনতে হবে, অথবা কোনো আবার সেম একই ভাবে এখানে হয়তো আমি এখানে বন্ধুর কাছ থেকে হেল্প নিতে পারি। সো তার মানে দিন শেষে আমাকে কিন্তু এখানে আসতে হবে, শুরু থেকে এখানে আসতে হবে, কোন রকম এক্সকিউজে কাজ হবে না। এবং এক্সকিউজে যাতে আপনি দিতে না পারেন, এই জন্য আজকে বসে আপনার ডিসিশন নিয়ে জানাতে হবে যে কোন কোন স্টেপস গুলো আপনি ফলো করতে পারেন। সো এটা হলো প্রসেস ডিসিশন প্রোগ্রাম চার্ট। আমরা খুব সহজ একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝলাম, কিন্তু মেইন উদ্দেশ্য একটাই, যে আপনি যখন প্রজেক্টটা স্টার্ট করবেন, স্টার্টিং এর সময় আপনার একটা ইনিশিয়ালি স্টার্টিং পয়েন্ট এবং একটা উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্যটা হলো কি, আপনি আসলে প্রজেক্টের টার্গেটটাকে, এখানে প্রজেক্টের টার্গেট থাকবে, আর এটা হলো আপনার স্টার্টিং পয়েন্ট থাকবে, যেটা হচ্ছে আপনার স্কোপ
স্টার্টটা আপনাকে স্কোপ থেকে স্টার্ট করতে হবে, যে আসলে কোন জায়গাটা থেকে আপনি স্টার্ট করবেন, এবং বাকি যে প্রসেসগুলো আছে এইরকম প্রসেস ডিসিশন প্রোগ্রাম চার্টের মাধ্যমে আপনাকে ক্লিয়ার করে রাখতে হবে, যাতে করে আপনি অন টাইমে প্রজেক্টটা ডেলিভার করতে পারেন। তো আশা করি পিডিপিসিটা আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা হয়তো না হলে সামনে এগিয়ে যাব। আচ্ছা, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এরপরে যেটা আসতেছে সেটাকে আমরা বলছি ইন্টার রিলেশনশিপ ডায়াগ্রাম। তো ইন্টারেস্টিং পার্ট দেখেন, আমরা এখন পর্যন্ত যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলা কিন্তু অল অ্যাবাউট প্ল্যানিং টুল। এটার মধ্যে কিন্তু কোনো ডাটা নেই। দেখেন, এটার মধ্যে কিন্তু সবগুলো ভার্বাল ডাটা, এটার মধ্যে কিন্তু কোয়ান্টিটেটিভ কোনো ডাটা নেই। ভার্বাল ডাটা নিয়ে কাজ করতেছি, বাট নিউমেরিক্যাল অথবা কোয়ান্টিটেটিভ কোনো ডাটা নেই। সো এরপরে যেটা আসতেছে সেটাকে বলতেছি আমরা ইন্টার রিলেশনশিপ ডায়াগ্রাম। ইন্টার রিলেশনশিপ ডায়াগ্রাম যেটা আছে সেটা আমরা, আমাদের উদ্দেশ্য একটা হলো যে আমরা ধরেন কোনো একটা প্রজেক্টের কাজ করতে গেলাম, প্রজেক্টে যাওয়ার পরে দেখা গেল কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, কাজ করার পর দেখা গেল একটা প্রজেক্টে প্রবলেম হচ্ছে। সো যে প্রবলেম গুলা আসতেছে সেই প্রবলেম গুলা যাতে আমরা ওভারকাম করতে পারি, সেই ওভারকাম করার জন্য আমরা কি করব, প্রবলেম গুলা যত ধরনের কজ এন্ড ইফেক্ট, যে কোন কোন কজ কোন কোন ইফেক্ট যেগুলো আছে, ধরেন কোন একটা প্রবলেমে পড়েছেন আপনি, সো এই প্রবলেমে পড়ার পরে আপনার কারণগুলা কি কি, আমরা যদি কারণগুলোর কথা চিন্তা করি, কজ এবং কি কি কারণে, এই কজের কারণে কি কি আমার ইফেক্ট আসতেছে, যদি আমরা চিন্তা করে দেখি যে আমার কি কি ধরনের ইফেক্ট আসতেছে। সো এই কজ এবং ইফেক্ট কোন একটা প্রবলেমে আপনার যে আইডিয়া গুলো আছে যে কি কি কারণে আসতেছে, কি কি ইফেক্ট হচ্ছে, সেগুলো আপনি লিস্ট ডাউন করে ফেলবেন। লিস্ট ডাউন করার পরে আমরা কি করব, ইন্টার রিলেশনশিপ ডায়াগ্রামের মধ্যে নিয়ে আসবো। ধরে নেন কালকে যদি স্ট্রাইক হয়, ধরেন আমরা কালকে আপনি রাস্তায় হঠাৎ করে বেরোয় দেখলেন যে কালকে স্ট্রাইক হয়েছে। তো স্ট্রাইক হওয়ার পরে স্ট্রাইক হওয়ার আসলে কারণগুলো কি কি ছিল, সো এই কারণগুলো আপনি লিস্ট আপ করবেন, এবং এই স্ট্রাইকের কারণে কি কি ইফেক্ট হয়েছে সেটা আপনি লিস্ট আউট করবেন, যে আসলে এই কারণে কার কার ইম্প্যাক্ট হয়েছে, আপনার প্রজেক্ট রিলেটেড কি কি ইম্প্যাক্ট হয়েছে। সো কারণ কি, যে আপনি কি কারণে এই প্রবলেমটা হলো এবং আপনার প্রজেক্টের কি কি কারণে ইম্প্যাক্ট হলো, সেটা আপনাকে ফাইন্ড আউট করার পরে, ধরেন আপনি এখানে কয়েকটা কজ পেলেন, কয়েকটা ইফেক্ট পেলেন, এখন আমরা দেখবো যে কোন কজটা কোন ইফেক্টের জন্য সবচেয়ে দায়ী। সো আমরা যদি এখানে একটা এক্সাম্পল নেই, এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, ধরেন কোনো একটা হসপিটালে যখন কাজ করতে গেছে দেখা গেল যে হসপিটালে একটা প্রবলেম হচ্ছে যে ডক্টররা ঠিক মতো পেশেন্টকে সময় দিতে পারতেছে না। সো ডক্টররা পেশেন্টকে ঠিক মতো সময় দিতে পারতেছে না, আসলে কি কারণে পারতেছে না, ডক্টররা আসলে সময় দিতে পারতেছে না, আসলে না কোন প্রবলেমের কারণে ডাক্তাররা সময় দিতে পারতেছে না। সো এটা যখন অ্যানালাইসিস করতে গেল দেখা গেল বেশ কয়েকটা প্রবলেম পাওয়া গেল। একটা দেখা গেল মনে হলো যে অ্যানালাইসিস করতে যে ডক্টরদের যে পে লেভেল আছে সেই পে লেভেল অনুযায়ী ডক্টররা খুব বেশি রোগী দেখতে আগ্রহী না। এরপরে যেটা আছে ইকুইপমেন্ট কোয়ালিটি এন্ড রিলায়েবিলিটি, তার মানে এই যে হসপিটালটা অথবা এই যে ডায়াগনস্টিক সেন্টারটা আছে সেই ডায়াগনস্টিক সেন্টারে হয়তোবা যে কোয়ালিটি অথবা টেস্টিং ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো খুব একটা আপ টু ডেট মার্ক না। এরপরে আরেকটা প্রবলেম যেটা থাকতে পারে যে সাপোর্ট ফাংশন যারা আছে, যেমন হয়তো আপনি এখানে একটা বসে আছেন দীর্ঘ সময়, পানি খাওয়ার ব্যবস্থা নাই, ওয়াশরুম নাই, অথবা একটা ক্যান্টিন নাই যাতে আপনার সামান্য ক্ষুধা লাগলে খেতে পারেন। এরপরে আরেকটা হতে পারে যে আপনার নার্সেস অ্যাভেলেবিলিটি, যেমন ধরেন আপনি ডাক্তারের হয়তো ভিতরে আছেন কিন্তু বাইরে রুগীও অনেক, কিন্তু রুগী যে কিভাবে যাবে, কার থ্রুতে ভিতরে ঢুকবে, নার্স যে থাকা লাগবে সেই নার্স হয়তো প্রপার ঠিকঠাক মতো নাই। আরেকটা কারণ হতে পারে এই ডক্টরের কারণ হয়তো চেঞ্জের যে শিডিউল গুলো আছে, ডক্টর হয়তো ফ্রিকুয়েন্টলি যে শিডিউল চেঞ্জ করতেছে, সেটাও হতে পারে যে ডাক্তার হয়তো আপনার আসার কথা রোববার দিন বিকাল 5টায়, সে হয়তো রোববার দিনের পর হঠাৎ করে বলে ফেলো না সোমবার দিন আসবো। সো পরপর 2-3 সপ্তাহ করার পরে হয়তো রোগীরা কনফিউজড হয়ে গেল যে আসলে এই ডাক্তারের কাছে যাবো কিনা, সে তো আসলে প্রায় শিডিউল মিস করে। এরপরে যেটা আসছে সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কলোড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কলোড মানে হচ্ছে ধরেন আপনার একটা হসপিটালে ডাক্তার দেখানোর জন্য দেখা গেল যে হয়তো মিনিমাম 8টা থেকে 10টা প্রসেস পার হয়ে তারপর আপনি ডাক্তারের কাছে দেখা পাচ্ছেন। তো দেখা গেল এতে করে রোগীরা আসলে ডিসকমফোর্ট ফিল করে যে আসলে আপনি ডাক্তার দেখাইতে আসতেছেন না আসলে খালি অ্যাডমিনিস্ট্রেটিভ এই ডেস্ক থেকে ওই ডেস্কে দৌড়াচ্ছেন। এরপরে যেটা দেখা যাচ্ছে আরেকটা কারণ হতে পারে যে ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট, যে আসলে এত বেশি আপনি শিডিউল রোগীগুলো আসতেছে, শিডিউল রোগীগুলো বসে আছে, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে শুধু ইমার্জেন্সি পেশেন্ট গুলোই আসতেছে। সো নর্মালি ডক্টরের কাছে গেলে দেখা যায় যে ইমার্জেন্সি পেশেন্টদেরকে আগে দিতে হয়, বাকি পেশেন্টরা হয়তো যারা রেগুলার পেশেন্ট আছে তারা একটু সময় লাগে। তো এটা করে হয়তো খুব বেশি ইমার্জেন্সি পেশেন্ট আসে, যারা নর্মাল রোগী তারাও হয়তো
স্টেপ বাই স্টেপ হয় কি এই ডাক্তার থেকে হয়তো বিমুখ হয়ে যাচ্ছে অথবা এই হসপিটাল থেকে বিমুখ হয়ে যাচ্ছে। সো মোটা দাগে এইগুলোই যদি আমার কারণ হয়, কারণগুলো থেকে আমরা আসলে দেখবো যে কোন কারণটা কোনটার জন্য দায়ী। ঠিক আছে, সেখানে ইন্টারেস্টিং পার্ট দেখেন, আমাদের দুইটা পার্ট আছে এইখানে। একটা যে পার্ট আছে সেটার মধ্যে থেকে দুই ধরনের লাইন বের হয়েছে, একটা তীর বের হয়েছে দেখেন, একটা অ্যারো বের হয়েছে, একটা অ্যারো ভেতরে ঢুকেছে। সো ইন্টার রিলেশনশিপ ডায়াগ্রাম মানে হচ্ছে, ধরেন আমি এখানে শিডিউল অ্যাপয়েন্টমেন্টের জন্য ডক্টর পে লেভেলের সাথে শিডিউল অ্যাপয়েন্টমেন্টের কোনো সম্পর্ক আছে কিনা, কোনো সম্পর্ক আছে কিনা, মোটা দাগে আমাদের মনে হচ্ছে যে নাই। সো এরপরে দেখেন ইকুইপমেন্টের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, যে এইটার কারণে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কিনা, সাপোর্ট ফাংশনাবিলিটির কারণে এটা হচ্ছে কিনা। সো দেখেন এইখান থেকে যে তীরটা বের হচ্ছে সেটাকে আমরা বলতেছি কজ, আর যে তীরটা ঢুকতেছে যেটা কারণে যে টিকটা এখান থেকে বের হচ্ছে দেখেন, তার মানে এটা হচ্ছে কজ, আর এইটা হচ্ছে যেটার মধ্যে আসতেছে সেটা হচ্ছে ইফেক্ট। তার মানে দেখেন এইটার এইটার কারণে আমার কি হলো, এইটা হলো, এবং এই ঘটনাটার কারণে এটা যদি কজ হয়, এটা যদি আমার কজ হয়, এটা হচ্ছে আমার ইফেক্ট। সেম একইভাবে দেখেন আমরা যদি এটার কথা চিন্তা করি, এইটা কি করতেছে, এইটা দুইটা ঘটনার জন্য দায়ী, এইটা থেকে দুইটা ঘটনার জন্য দায়ী, তার মানে এর দ্বারা দুইটা পয়েন্ট ইফেক্টেড, তিনটা পয়েন্ট দেখ এখানে লেখা আছে প্রত্যেকটা পয়েন্টে, যেখান থেকে 0 in 1 out, 6 in 1 out, 2 in 2 out, 3 in 1 out কিভাবে আসলো, কার দ্বারা কে ইম্প্যাক্টেড। যেমন ধরেন আপনার নার্সেস অ্যাভেলেবিলিটির সাথে দেখেন, নার্সেস অ্যাভেলেবিলিটির কারণে সবাই ইম্প্যাক্টেড, নার্স না থাকার কারণে সাপোর্ট ফাংশন ঠিক মতো পাওয়া যাচ্ছে না, নার্স না থাকার কারণে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ হচ্ছে, নার্স না থাকার কারণে ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, নার্স না থাকার কারণে ইকুইপমেন্ট ফাংশনালিটিটা হচ্ছে না। সো দেখা গেল যে এইটা থেকে যেটা যাচ্ছে তার মানে এইটার কারণে এই ঘটনাটা ঘটতেছে, আর যে যার এখানে তীরটা আসতেছে তার মানে এ ইম্প্যাক্টেড। সো এখন দেখেন ডক্টরস এর পে লেভেল যেটা আছে, দেখেন ডক্টরস পে লেভেলের কারণে নার্সেস অ্যাভেলেবিলিটি ইম্প্যাক্টেড। সো এমন হতে পারে যে ডাক্তারকে অনেক হাই লেভেলের পেমেন্ট করার কারণে আমার হয়তো নার্স এখানে ঠিকঠাক মতো নাই, দেখা যাচ্ছে নার্স রাখার মতো পয়সা হয়তো ডায়াগনস্টিক সেন্টার নাই। সো ইন্টারেস্টিং পার্ট হলো, মেইন কারণ হলো যে আপনি যখন এই কজ এন্ড ইফেক্ট গুলো আলোচনা করবেন অথবা লিস্ট আপ করবেন, লিস্ট আউট করে কে কার দ্বারা ইম্প্যাক্টেড সেটা লিখবেন, এবং লেখার পরে ফাইন্ড আউট করবেন। যেমন ধরেন এই ঘটনাটা যদি আমরা চিন্তা করি, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তার মানে এখানে 6টা ইন হয়েছে আর আউট হয়েছে একটা, তার মানে এটা দ্বারা আমরা বুঝতেছি এ হলো সবচাইতে বেশি। দেখেন এখানে যদি ইনের মধ্যে দেখেন, এই 0 in 1 in, এখানে আছে হচ্ছে 1 in, এখানে 4 in, এখানে 3 in, এখানে 2 in, তার মানে সবচাইতে বেশি ইন হচ্ছে এ, তার মানে এ হচ্ছে সবচাইতে বেশি ইম্প্যাক্টেড, সেকেন্ড যদি আমরা চিন্তা করি সেকেন্ড ইম্প্যাক্টেড হচ্ছে 4, তার মানে ও হচ্ছে ইফেক্টেড। এরপরে যদি আমরা এখানে আসি তার মানে এ হচ্ছে ইফেক্টেড, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। এখন দেখেন তার মানে সবচাইতে বেশি ইফেক্টেড হচ্ছে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। এখন আমরা দেখি, সো এ হচ্ছে সবচাইতে বেশি ইফেক্টেড 6 in এর মাধ্যমে। এখন তাহলে কার কারণে এটা ইফেক্টেড হচ্ছে, আমরা তাহলে আউটটা দেখি, যেহেতু ওর এখানে আসছে কে সবচাইতে বেশি ঘটনার জন্য দায়ী, আমরা এখানে দেখি। দেখেন এখানে সবচাইতে বেশি আউট হয়েছে কার, এখানে 1 out, এখানে 3 out, এখানে 3 out, এখানে 5 out, এখানে 2 out, এখানে 1 out, এখানে 1। তার মানে দেখেন এই ইকুইপমেন্ট কোয়ালিটি এন্ড রিলায়েবিলিটি এর দ্বারা সবচেয়ে বেশি ঘটনা ঘটছে, এবং সে সবচেয়ে বেশি ঘটনার জন্য দায়ী 3 বার, এবং সবচেয়ে বেশি ঘটনার জন্য দায়ী হচ্ছে নার্সেস অ্যাবিলিটি 5 টাইমস। তার মানে এখান থেকে আমরা বের করতে পারি সবচেয়ে বেশি মেজর কারণ হচ্ছে নার্সেস অ্যাভেলেবিলিটি, তার মানে এইটা হচ্ছে কারণ হচ্ছে সবচেয়ে বেশি, এটা হলো 1 নাম্বার কারণ যে জন্য এই ঘটনাটা সবচেয়ে বেশি ঘটতেছে। এই ঘটনাটা হলো সবচেয়ে বেশি ঘটতেছে কি, নার্সের অ্যাভেলেবিলিটি না থাকার কারণে শিডিউল অ্যাপয়েন্টমেন্টে প্রবলেম সবচেয়ে বেশি হচ্ছে, সেটা আমরা ইন্টার রিলেশনশিপ ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। এরপরে যেটা আসতেছে সেকেন্ড যে কারণটা আছে, সেকেন্ড কারণ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড কারণটা, এটা হলো আমার ইম্প্যাক্টেড। যদি আমরা চিন্তা করি এই ইম্প্যাক্টেড, সেকেন্ড ইম্প্যাক্টেড আমরা যেটা বলছিলাম যে এখানে সেকেন্ড ইম্প্যাক্টেড হচ্ছে আমার এখানে 4 in, এটা হলো সেকেন্ড ইম্প্যাক্টেড। তার মানে এখানে 1 নাম্বার কারণ সবচেয়ে বেশি কারণও, সবচেয়ে বেশি ক্ষতির কারণও সেকেন্ড হচ্ছে ও, এইভাবে 1 পর্যন্ত আসবে। সেম একইভাবে যেহেতু এর ইন বেশি, তার মানে সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড, এর সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড। তার মানে এই প্রবলেমটা দেখে আপনার আসলে লাভটা কি, এই প্রবলেমটা দেখে আপনি কিন্তু খুব সহজেই কে সবচেয়ে বেশি দায়ী
কে সবচেয়ে মেজর কারণ, যেমন আপনার এইটা হলো ইমিডিয়েটলি সলভ করতে হবে, আদারওয়াইজ এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন না। এই প্রবলেমটা সলভ করার পরে তারপরে আপনি কি করবেন, ধরেন দেখা গেল শিডিউল অ্যাপয়েন্টমেন্টে কিছুটা বেটার কিছু আপনি করতে পারতেছেন, তারপরে যেটা আসতেছে যেহেতু সেকেন্ডলি ইম্প্যাক্ট হচ্ছে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ হচ্ছে, আর তাহলে সেক্ষেত্রে সেকেন্ড যে কারণটা আছে সেটা আপনাকে সলভ করতে হবে। তার মানে দেখেন এই চারটা যদি আপনি সলভ করেন, এটা যদি সলভ করেন তাহলে এই প্রবলেমটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। তারপরে দেখেন তাহলে কিন্তু আপনি যে প্রবলেমটা নিয়ে ডিল করতেছেন সেই প্রবলেমটা খুব সহজে সলভ করা যাবে। সো ইন্টার রিলেশনশিপ ডায়াগ্রামের মেইন কারণ যে আপনার কজ এন্ড ইফেক্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে কোন কজটা সবচেয়ে বেশি ঘটনা ঘটানোর জন্য দায়ী এবং কোন কজটা সহজে আপনাকে অ্যারেস্ট করতে হবে, কোন কজটাকে সহজে আপনি হ্যান্ডেল করে প্রবলেমটাকে সলভ করতে হবে। সো আশা করি এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্রি ডায়াগ্রাম। ট্রি ডায়াগ্রামটা হচ্ছে, আমরা দেখেন নরমালি আপনাদের মনে আছে কিনা আমরা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার পড়েছিলাম। সো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রি ডায়াগ্রাম। সো ট্রি ডায়াগ্রামের মেইন কাজ হচ্ছে আমি কোনো একটা পয়েন্ট থেকে শুরু করব, পয়েন্ট থেকে শুরু করার পরে একদম ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটাকে যদি আমরা এক্সাম্পল দেই, ধরেন আপনি কোনো একটা ঘটনা ঘটাতে চান অথবা কোনো একটা কাজ করতে চান, সেই কাজগুলা করতে 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 যদি বাজেটের হিসাবটা আমরা মাথায় রাখি, যে আমরা যেভাবে বাজেট করেছিলাম, প্রথমে আমরা একটা টপিক নিয়েছিলাম প্রজেক্টের বাজেটের জন্য, বাজেট থেকে আমরা কি করেছিলাম অ্যাক্টিভিটি অ্যাকাউন্ট নিয়েছিলাম, অ্যাক্টিভিটি অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভিটি প্যাকেজ থেকে প্ল্যানিং প্যাকেজ নিয়েছিলাম, প্ল্যানিং প্যাকেজ থেকে ওয়ার্ক প্যাকেজে নিয়ে এসেছিলাম, ওয়ার্ক প্যাকেজ থেকে অ্যাক্টিভিটিতে নিয়ে আসছিলাম, একবারে রোড লেভেলের টাস্ক অথবা অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে আসছিলাম। সেম একইভাবে আসলে কোন জায়গা থেকে আমি কোন জায়গাটাতে যাব সেই জিনিসটা দেখার জন্য আমরা কি করি, ট্রি ডায়াগ্রামটা ইউজ করি। তো ট্রি ডায়াগ্রামের মধ্যে ধরেন আপনি একটা সফটওয়্যার প্রোগ্রাম বানাতে চান, তো একটা সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে এট ফার্স্ট কি বানাতে হবে, আমাকে হোম পেজ বানাতে হবে। যে আপনি একটা সফটওয়্যার ক্লিক করলেন দেখবেন একটা হোম পেজ চলে আসলো, সেই হোম পেজের মধ্যে কি কি থাকবে, একটা থাকতে পারে অ্যাবাউট মি, একটা থাকে কন্টাক্ট, আর একটা হচ্ছে আপনি যে প্রজেক্টটা নিয়ে কাজ করতে চান সেই প্রজেক্টের আপডেট দিয়ে রাখতেছেন। তো এখন দেখেন এই প্রজেক্টের আন্ডারে আবার কিছু সাব প্রজেক্ট আছে, যেটাকে আমরা প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 বলছি। তো এখন দেখেন এখন এখানে আবার একটা জিনিস বলতে পারেন যে প্রজেক্ট, অনেকগুলো প্রজেক্ট মিলে তো একটা প্রোগ্রাম হওয়ার কথা, এখানে প্রজেক্ট লেখা হয়েছে কিনা। তো আমরা এখানে দেখানোর সুবিধার জন্য বলছি, ধরেন এইটা যদি একটা বড় প্রজেক্ট হয়, একটাই প্রজেক্ট, ধরেন আপনি একটা ওয়েব পেজ বানাতে চান, তো ওয়েব পেজ বানানোর জন্য আপনাকে হয়তো কোডিং একটা প্রজেক্ট বানাই নিলেন, সাব প্রজেক্ট। তারপর হচ্ছে আপনি হয়তো কি বলে এটাকে ইউজার ইন্টারফেস বানাবেন, সেটা একটা হতে পারে। তারপর হচ্ছে আপনি সফটওয়্যার যে পার্ট গুলো আছে, কিউএ পার্ট যেটা আছে, কিউএ পার্টের জন্য হয়তো একটা প্রজেক্ট করে ফেললেন। সো এই জন্য এটাকে বলতেছি যে আপনি একটা প্রজেক্টের ভিতরে হয়তো ছোট ছোট সাব প্রজেক্ট করে ফেললেন, বাট একটা প্রজেক্টের গোল কিন্তু একটাই। প্রোগ্রাম হবে তখনই যখন সেপারেট প্রজেক্ট থাকবে এবং প্রত্যেকটা প্রজেক্টের আলাদা গোল থাকবে। বাট প্রজেক্টের আন্ডারে যখন আপনি একটা প্রজেক্টের মেইন গোল যদি একটাই থাকে এবং এটা যদি সাব প্রজেক্ট থাকে, তাহলে সেটাকে আমরা কিন্তু সাব প্রজেক্ট আকারে এখানে খুব ইজিলি বলতে পারি। সো এইটার মাধ্যমে দেখানোর উদ্দেশ্য হলো যে আপনি একটা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে দেখলেন যে আসলে কোন জায়গাটা থেকে কোন জায়গাটায় আপনার যেতে হবে। সো এইটা কোন জায়গাটাতে কাজে লাগবে, আপনারা যখন রিস্ক ম্যানেজমেন্ট করবেন, আপনারা যখন প্রজেক্টের প্ল্যানিং করবেন, আপনারা যখন পারচেজ ম্যানেজমেন্টটা শিখবেন, তো এই পার্টগুলোর মধ্যে অথবা আপনারা যখন স্কোপ ম্যানেজমেন্টটা শিখবেন তখন কিন্তু এই ট্রি ডায়াগ্রামটা আপনাদের কাজে লাগবে। সো ট্রি ডায়াগ্রামের আরো একটা পার্ট, আমরা যখন রিস্ক ম্যানেজমেন্ট পড়বো, রিস্ক ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবাবিলিটি রিলেটেড ইস্যুস আছে, প্রবলেম সলভ করতে হবে, সেই জায়গাটাতে আপনাদের ট্রি ডায়াগ্রামটা লাগবে। সো এরপরে যেটা আসে সেটা হলো ম্যাট্রিক্স ডায়াগ্রাম। ম্যাট্রিক্স ডায়াগ্রামটা আমরা আসলে বেশ কয়েকটা টাইপের ম্যাট্রিক্স ডায়াগ্রাম আছে। সো ম্যাট্রিক্স ডায়াগ্রামটাকে যদি আমরা ভাগ করি, যখন আমরা দুইটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করতে চাই তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে এল শেপ ডায়াগ্রাম। তো আমরা যদি একটু এক্সাম্পল গুলো দেখি, দেখেন এল শেপ ডায়াগ্রামটা হলো যখন আমাদের দুইটা গ্রুপের মধ্যে আমরা কি করব, কোনো রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করবো অথবা দেখানোর চেষ্টা করবো যে তারা আসলে কিভাবে নিজেদের সাথে রিলেটেড, এবং সেক্ষেত্রে দুইটা ডিফারেন্ট এন্টিটি থাকতে হবে, দুইটা গ্রুপ থাকতে হবে। আমরা যদি একটা এক্সাম্পলটা দেখি, সে ধরে নেন আমার এখানে একটা আইটেম, এখানে একটা আইটেম আছে, দুইটা আইটেম আছে। সো এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে সেই এ এবং বির সাথে একটা একটার সাথে কিভাবে রিলেটেড সেটা আমরা দেখাই হচ্ছে
এল শেপ ম্যাট্রিক্স এর মধ্যে। এল শেপ কেন দেখেন, এটা হচ্ছে এল এর মতো, এটা হচ্ছে এল এর মতো, সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি এল শেপ ম্যাট্রিক্স। সো এল শেপ ম্যাট্রিক্স এর মধ্যে এক পাশে আমরা যদি নর্মালি চিন্তা করি, আপনাদের মনে আছে কিনা আমরা যে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম যেটা পড়েছিলাম, কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামের মধ্যে কিন্তু এরকম একটা ডায়াগ্রাম আমরা পড়েছিলাম। সো এখানে দেখেন, এখানে কিন্তু বেশ কিছু সিম্বল আছে, সো সিম্বল গুলোর মাধ্যমে দেখানো যায় যে আসলে কিভাবে একটা আরেকটার সাথে রিলেটেড। সো দেখেন এই সিম্বল দ্বারা দেখিয়েছি যে আমরা একটা উইক রিলেশনের মাধ্যমে আছি, এটার দ্বারা দেখাচ্ছে মিডিয়াম রিলেশন এবং এটার দ্বারা দেখাচ্ছে স্ট্রং রিলেশন। সো দেখেন আমরা যদি একটা চিন্তা করি যেখানে আইটেম গুলো কি কি হতে পারে, সো আমরা ধরে নিচ্ছি যে আমরা হয়তো কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করতে চাই অথবা কোনো একটা প্রোডাক্ট প্যাকেজ ডিজাইন করতে চাই। ধরে নেন একটা সিলিং ফ্যান বানাতে চান আপনি। সো একটা সিলিং ফ্যান যদি বানাতে চান, তাহলে এই দিক দিয়ে হচ্ছে কি হতে পারে আপনার, যে সিলিং ফ্যানের ব্র্যান্ড যেগুলো আছে বাজারে, বাজারে হয়তো ওয়ালটনের আছে, তারপর আপনার ভিশনের আছে, বিআরবির আছে। সো এই ব্র্যান্ড গুলো দিলেন, এই ব্র্যান্ড গুলোর মধ্যে আপনি দেখলেন যে কোনটার সাথে কোনটা রিলেটেড। যেমন হয়তো আপনি একটা পার্ট করতে পারেন এখানে যে স্পিডের সাথে রিলেটেড আছে কিনা, যে আপনি এখানে স্পিড আছে, আপনি এখানে স্পিড নিলেন, আপনি এখানে পাখার লেংথ নিলেন, আপনি হয়তো মেশিনের ওয়েট নিলেন, ফ্যানের ওয়েট কত আছে। সো এখন দেখেন এই যে পারফরমেন্স গুলো আছে, দেখেন এইটার সাথে আপনার বিভিন্ন ব্র্যান্ড গুলোর সাথে কিভাবে রিলেটেড। যে ধরেন এইটার মধ্যে আপনি এখানে কি করলেন, স্পিড দিলেন, স্পিডের মধ্যে দেখা গেল যে এইখানে যদি আমি ওয়ালটন বলি, ওয়ালটনের সাথে এখানে যে স্পিড আছে, স্পিড হয়তো খুব বেশি স্ট্রং রিলেশন নাই, তার মানে খুব উইক পর্যায়ে আছে, তার মানে এই ব্র্যান্ডটার হয়তো আপনি যদি বলেন পাখার বাতাসটা হয়তো কম আছে। আপনি যদি এই সিম্বলটা দেন, এই সিম্বল মানে হচ্ছে রিলেশনটা দুর্বল, এই সিম্বলটা দেওয়া মানে হচ্ছে একটার সাথে আরেকটি রিলেটেড। আমরা যদি অন্য আরেকটা এক্সাম্পল নেই যদি বোঝার সুবিধার জন্য, ধরে নেন আমরা যদি একটা চায়ের কাপ বানাতে চাই, আমরা যদি এক কাপ চা বানাতে চাই। সো এক কাপ চা বানানোর জন্য আমাদের কি লাগবে, দেখেন এক কাপ চা বানানোর জন্য আমরা কি কি জিনিসের সাথে রিলেটেড। ধরে নেন আমরা যদি এখানে চিন্তা করি যে সুগার রিলেটেড, এখানে সুগার থাকতে পারে, এখানে চা পাতা থাকতে পারে, এখানে পানির টেম্পারেচার থাকতে পারে, তারপর এটার সাথে আপনার চা পাতার সাথে আর কি কিভাবে রিলেট করা যায়। ধরে নেন আপনি প্রথমে সুগার দিলেন, হাই টেম্পারেচারে দিলেন, আপনি চিনি চা বানানোর জন্য আপনি হাই টেম্পারেচারে দিলেন। সো আমরা যদি চিন্তা করি যে আমরা চা বানাতে চাই, চা বানানোর সাথে কি কি রিলেটেড, যেমন আপনি চা পাতা যদি বলি আমরা এখানে, যে আমি ধরে নিচ্ছি পানির টেম্পারেচার টেস্টের সাথে কোনোভাবে রিলেটেড কিনা, পানির টেম্পারেচারের সাথে চায়ের টেস্ট কোনোভাবে রিলেটেড কিনা। যদি দেখেন যে আপনি এখানে লো টেম্পারেচারের টেস্ট বেশি হয়, আপনি যদি এখানে হাই টেম্পারেচারে দেন যে পানির হাই টেম্পারেচার আছে, এখানে হাই টেম্পারেচারে আপনি কি করলেন, টেস্টটা কেমন হয়। আর এখানে আপনি আরেকটা জিনিস চিন্তা করে দেখলেন যে আপনি লো টেম্পারেচারে টেস্ট যদি করেন, তার মানে দেখা গেল রিলেশনটা যদি আমার উইক হয়, তাহলে আমি এইটা দিব যে লো টেম্পারেচারে চায়ের টেস্ট ভালো হয় না। তারপর যদি আমি চিন্তা করি হাই টেম্পারেচারে চায়ের টেস্ট কেমন হয়, যদি আমি স্ট্রং রিলেশন দিই, তাহলে আমরা এইভাবে বোঝাতে পারি। সো এইভাবে যদি আপনি দুইটা প্যারামিটারের সাথে, যে একটার সাথে আরেকটা রিলেটেড কিনা, এবং আপনি চিন্তা করে দেখেন যে এখানে যদি আপনি সুগার অ্যাড করেন, সুগারের সাথে টেস্টের কোনো সম্পর্ক আছে কিনা, সেটা যদি আপনি চিন্তা করেন যে স্ট্রং রিলেশন আছে অথবা মিডিয়াম রিলেশন, সেটা একটা করতে পারেন। অথবা আপনি যদি মিল্ক অ্যাড করেন, টেস্টের কোনো ভ্যারিয়েশন আছে কিনা। সো একটার সাথে আরেকটা রিলেটেড কিভাবে, এইটা কি জন্য দরকার আমি বলি, ধরে নেন যে আপনি কোনো একটা প্রজেক্টে কাজ করতেছেন, প্রজেক্টের স্কোপ নির্ধারণ করছেন। সো আপনার যদি এরকম একটা এল শেপ ডায়াগ্রাম করা থাকলে আপনি কি করবেন, যখন কোনো একটা আইটেমের চেঞ্জ করবেন, তখন এখানে কোনো একটা জায়গাতে আপনি একটা রিস্ক আছেন অথবা কোনো একটা চেঞ্জ করতে হয়েছে, তখন এইটার সাথে বাকি আদার আইটেম গুলা কিভাবে রিলেটেড সেই রিলেশনটা দেখে, ধরে নেন এই আইটেমটার সাথে আইটেম বিটা উইকলি রিলেটেড, তার মানে কিভাবে যখন এটা পরিবর্তন করবেন তখন এই আইটেমের উপর কোনো ইম্প্যাক্ট আসবে কিনা সেটা আপনি দেখবেন এবং সেই অনুযায়ী অ্যাকশন নিতে পারবেন। আবার ধরেন এই আইটেমটা যখন আপনি চেঞ্জ করবেন, তখন এই আইটেমটার সাথে দেখেন বি এবং ডি দুইটাই রিলেটেড আছে, তার মানে এই আইটেমটা যখন আপনার কোন রকম রিস্ক অথবা পরিবর্তনের মধ্যে আসবে, তখন এটা যেহেতু মিডিয়াম ভাবে রিলেটেড আছে, একে কিন্তু আপনাকে স্পেশালি টেক কেয়ার করার প্ল্যানটাও রাখতে হবে, শুধু আইটেম বি নিয়ে আপনাকে চিন্তা করলে কিন্তু হবে না। সো এই রিলেশনশিপ অথবা ম্যাট্রিক্স ডায়াগ্রাম গুলোর মেইন কারণ হচ্ছে যে আপনি দেখবেন
যে একটা আইটেম আরেকটা আইটেমের মধ্যে কোনভাবে রিলেটেড, এবং আপনি যখন কোনো একটা আইটেমকে পরিবর্তন করবেন তখন ওই আইটেমের জন্য কিন্তু যারা যারা ইম্প্যাক্টেড হবে তাদেরকে পরিবর্তনের মধ্যে নিয়ে আসতে হবে। সো এল শেপ ডায়াগ্রামের মেইন উদ্দেশ্য হলো এটাই। এরপরে আরেকটা আছে, সেটাকে আমরা বলতেছি রুফ শেপ ম্যাট্রিক্স। রুফ শেপ ম্যাট্রিক্সটা হলো, ধরেন আমরা এখানে দেখলাম কি দুইটা ডিফারেন্ট গ্রুপের মধ্যে যে রিলেশনটা আছে সেটাকে যেটা দেখি সেটাকে আমরা এল শেপের মধ্যে বলি। বাট আমরা যদি একটা গ্রুপের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা বের করতে চাই, সেটাকে বলতেছে হচ্ছে রুফ শেপ ম্যাট্রিক্স। রুফ শেপ ম্যাট্রিক্সটা কিরকম দেখেন, যেমন আমরা যদি কোনো একটা পানির ক্ষেত্রে চিন্তা করি, যে পানির ক্ষেত্রে কি কি প্যারামিটার গুলো আমরা দেখি। পানির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, পানির ক্ষেত্রে প্যারামিটার আছে পিউরিটি, কোনো ম্যাটেরিয়াল আছে কিনা, ওয়াটার ইটসেলফ, ভিসকোসিটি কেমন, পানির কালারটা কেমন। সো এইগুলোর সাথে একটা একটার সাথে রিলেটেড কিনা। যেমন ধরেন আপনি পিউরিটির সাথে মেটালের ট্রেসের কোনো সম্পর্ক আছে কিনা। সো আমরা যদি চিন্তা করি যে পিউরিটির সাথে ট্রেস মেটালের সম্পর্ক একটা মিডিয়াম সম্পর্ক আছে, কারণ আমাদের কিছু মেটাল যেগুলো আছে, ধরে নেন যেগুলো আমরা কিন্তু মিনারেলাইজড ওয়াটার খাই, যেগুলো আমাদের খনিজ, শরীরের জন্য খনিজ উপাদান, সেগুলো দরকার। সো তার মানে পিউরিটির সাথে কিন্তু খনিজ মেটাল মিডিয়াম ভাবে রিলেটেড, কিছু পজিটিভ খনিজ আছে, কিছু নেগেটিভ খনিজ আছে। সো এইটা কিন্তু আমাদের স্পেশালি টেক কেয়ার করতে, মানে রিলেটেড। ওয়াটার পিউরিটির সাথে স্ট্রংলি রিলেটেড। তারপর দেখেন ভিসকোসিটির সাথে পিউরিটির কোনো সম্পর্ক নাই, ভিসকোসিটির সাথে পিউরিটির কোনো সম্পর্ক নাই। কালারের সাথে আবার একটা সম্পর্ক আছে, দেখেন এখানে পিউরিটির সাথে কালারের সম্পর্ক আছে। তার মানে কালার ঠিক থাকলে মোটামুটি ধরে নিব যে আমি পিওর ঠিক আছে। কারণ আপনি যদি পানির কালারটা দেখেন, পানির কালার দেখলে কিন্তু মোটামুটি যদি একটু আয়রন থাকে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে পানিটা পিওর কিনা। সেম একইভাবে দেখেন আমরা যদি এটার কথা চিন্তা করি, এই লাইনে যদি চিন্তা করি, এই লাইনে এই মেটালের সাথে ওয়াটার কোয়ালিটির, ভিসকোসিটির কোনো সম্পর্ক নাই, বাট কালারের সম্পর্ক আছে। যেহেতু আমি বললাম আয়রনের যদি থাকে, ট্রেস মেটাল থাকলে কিন্তু এটা রিলেশনটা স্ট্রংলি বোঝা যাবে। সো এইটা, এবং বাকি যে পার্টগুলো আছে দেখেন ওয়াটারের সাথে ভিসকোসিটি এবং ওয়ারের সাথে কালারের কিন্তু কোনো সম্পর্ক নেই। তার মানে আপনার একটা গ্রুপ অফ ফিচারের সাথে যদি আপনি নিজেদের এই ফিচারগুলোর সাথে ফিচারের কম্পেয়ার করেন এবং তারা কিভাবে রিলেটেড আছে, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে রুফ শেপ ম্যাট্রিক্স। এই রুফ শেপ ম্যাট্রিক্স গুলো কখন লাগবে, যখন আপনি প্রোডাক্ট ডিজাইন করতে যাবেন, প্রোডাক্ট ডিজাইন রিলেটেড যখন প্রজেক্ট করতে যাবেন, তখন আপনি যখন ফিচার নিয়ে কাজ করবেন, সে ধরেন আপনি একটা সিলিং ফ্যানের প্রজেক্ট করতেছেন, সিলিং ফ্যানের প্রজেক্টের জন্য আপনার বাতাস কত থাকতে হবে, সিলিং ফ্যানের যে পাখাগুলো আছে পাখার ওয়েট কত থাকতে হবে, পাখাটা কি আপনার সিলিকন স্টিলের হবে নাকি আপনি নর্মাল স্টিলের করবেন, এমএস স্টিলের করবেন, আপনি কি পাউডার কোটিং করবেন নাকি নর্মাল মেকানিক্যাল পেইন্ট করবেন। সো এই মেকানিক্যাল পেইন্টের সাথে কি বাকি ফিচার যেগুলো আছে সেটা রিলেটেড কিনা, মেকানিক্যাল পেইন্টের সাথে কি আপনার ডিউরেবিলিটি রিলেটেড কিনা, মেকানিক্যাল পেইন্টিং এর সাথে কি আপনার আউটলুক রিলেটেড কিনা, যদি পাউডার কোটিং করেন সেটার সাথে আউটলুক রিলেটেড কিনা, বাতাসের কোয়ালিটি রিলেটেড কিনা। সো এই পার্টগুলো কিন্তু আমরা রুফ শেপ ম্যাট্রিক্স এর মাধ্যমে দেখাতে পারি। সো আমরা যদি চিন্তা করি, আমরা দেখেন এল শেপ এবং রুফ শেপ দুইটা কিন্তু অলমোস্ট সিমিলার, কিন্তু পার্থক্য হলো এল শেপে আমরা দুইটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করি, আর রুফ শেপের মধ্যে কি করি, আমরা একটা গ্রুপের যে ফিচার গুলো আছে সেই ফিচারের মাধ্যমে আমরা এই জিনিসটা করে থাকি। এরপরে আমরা যেটা দেখবো, যে আমরা বলি টি শেপ ম্যাট্রিক্স। সো টি শেপ ম্যাট্রিক্স হলো, ধরে নেন আপনি কোনো একটা ফ্যাক্টরিতে আছেন, কোনো একটা ফ্যাক্টরি থেকে আপনি কি করবেন, চারটা টাইপের প্রোডাক্ট আপনি বানান, মডেল এ, মডেল বি, মডেল সি এবং মডেল সি। এই চারটা টাইপের ফ্যাক্টরি থেকে আপনি কি করেন, এই চারটা টাইপের মডেল আপনি কি করেন, এই চারটা ফ্যাক্টরিতে বানান এবং এই চারটা মডেল আপনি এই চারটা কোম্পানিকে সাপ্লাই করেন। তো এই চারটা কোম্পানিতে, তার মানে আপনি চারটা জিনিস বানান, এই চারটা জিনিসের মধ্যে কি করেন, চারটা প্রোডাক্ট বানান, মডেল এ থেকে মডেল ডি পর্যন্ত। আপনি এই মডেলের চারটা মডেল আপনি এই চারটা প্ল্যান্টে বানাচ্ছেন, এবং এই চারটা মডেল আপনি কি করছেন, এই চারটা ফ্যাক্টরি, এই চারটা সাপ্লাইয়ের কাছে সাপ্লাই করতেছেন। এখন দেখেন আমরা দেখি যে এই মডেল এ যেটা আছে, একটা পার্ট এখানে দেখেন রিলেশন দেখাইছি আমরা সিম্বল দিয়ে, যে লার্জ ভলিউম যদি হয় তাহলে এই সিম্বল হবে, স্মল ভলিউম হলে এই সিম্বল হবে। সো মডেলে যদি চিন্তা করি, মডেলে তার মানে মোস্টলি টেক্সাস প্ল্যান্টে মডেলে যেটা আছে সেটা সবচেয়ে বেশি প্রোডাকশন হয়, এবং আলাবামা প্ল্যান্টে যদি আমি বলি, নাম ধরি যে কোনো একটা, আলাবামা প্ল্যান্টে কি হয়, মডেল এটা স্মল ভলিউমে হয়। সেম একইভাবে মডেল বিটা এখানে বেশি হচ্ছে, এখানে কম হয়, এখানে কম হয়, এখানে বেশি। তার মানে দেখেন আমি এটা দেখে কিন্তু খুব ক্লিয়ারলি ভিজিবল যে কোন মডেলটা কোন প্ল্যান্টে বেশি হচ্ছে। এখন দেখেন
আমার সাপ্লাই যখন হয়, সাপ্লাইয়ের জন্য দেখেন এখন আমি এখানে দেখতেছি যে এই কোম্পানি মডেল বিটা, ধরেন আমি এই সাপ্লাইয়ের কাছে যাব, এই সাপ্লায়ারটা এই মডেলটা সবচেয়ে বেশি নেয় এবং এই মডেলটা আর কোনো মডেল সে নেয় না। এই এই কোম্পানিটা এই সবগুলো মডেল অল্প করে নেয়, এই মডেলটা বেশি নেয়। এখন আমরা যদি ট্যাগ করে দেই কিভাবে, কখন এই জিনিসটা কাজে লাগবে, কখন কাজে লাগবে জিনিসটা দেখেন। ধরেন আমার এখানে 4টা প্ল্যান্ট আছে, এই 4টা প্ল্যান্টের মধ্যে এই প্ল্যান্টটা হচ্ছে এই মডেল এটা সবচেয়ে বেশি বানায়, এই প্ল্যান্টের সবচেয়ে কাছে হচ্ছে, এই প্ল্যান্ট থেকে সবচেয়ে কাছে হচ্ছে এই টাইম ইনকর্পোরেটেড ধরে নিচ্ছি আমি। সো এই ফ্যাক্টরি থেকে যদি দেখি, এ সবচেয়ে কাছে আছে, তার মানে এই ফ্যাক্টরির সাথে এর কিন্তু ট্যাগ করা দেওয়া আমার জরুরি। এবং এই ফ্যাক্টরিতে যদি কোনো ইম্প্যাক্টেড হয়, এই ফ্যাক্টরি যদি কোনো কারণে ইম্প্যাক্টেড হয় তাহলে কিন্তু এও ইম্প্যাক্টেড হবে। তাহলে এইটার নিয়ারেস্ট কোনটা আছে, সে ধরেন এই প্ল্যানটা যদি সবচেয়ে বেশি ভলিউম এই প্ল্যানটা বানায়, তার মানে এ যদি কোনো কারণে ইম্প্যাক্ট হয় তাহলে কিন্তু আমার এই প্ল্যানটা থেকে ওকে এটা এনশিওর করতে হবে। সো তার মানে দেখেন কোনো একটা অ্যাবনর্মালিটিস যখন আমার হবে, এগুলো মোস্টলি এই যে আমরা প্ল্যানিং টুলস গুলো পড়তেছি এগুলো কিন্তু আপনার মোস্টলি রিস্ক হ্যান্ডলিং এর জন্য কাজে লাগবে। এবং যখন আপনি রিয়েল টাইম কোনো প্রবলেম ফেস করবেন, প্রবলেমের অল্টারনেটিভ সলিউশনের জন্য এই জিনিসটা কাজে লাগবে। দ্যাটস ওয়াই আপনাদের হয়তো অনেক সময় মনে হতে পারে যে এই ডায়াগ্রামটা আমরা কেন শিখবো, কেন লাগবে। সো ফ্যাক্ট হলো গিয়ে আপনি জাস্ট যখন 3টা টাইপের আইটেম থাকবে, এখানে কিন্তু দেখেন আমরা যখন টি শেপ ম্যাট্রিক্স করবো, টি শেপ ম্যাট্রিক্সে কিন্তু আমাদের টার্গেট কিন্তু 3টা ডিফারেন্ট গ্রুপ থাকবে, টি শেপের মধ্যে 3টা ডিফারেন্ট গ্রুপ থাকবে এবং কিন্তু একটার সাথে আরেকটা কোনো রিলেশন থাকবে না। কিরকম থাকবে না দেখেন, আমরা যদি এখানে চিন্তা করি, এখানে 3টা গ্রুপ আছে, এখানে এটা যদি আমি গ্রুপ এ ধরি, এটাকে যদি আমি গ্রুপ বি ধরি, এটাকে যদি আমি গ্রুপ সি ধরি, এখানে কি আছে দেখেন, এই গ্রুপ এর সাথে এই গ্রুপ এ বির সাথে দেখেন এই গ্রুপ এর সাথে এটা রিলেটেড, কি আছে এর সাথে কিন্তু সি রিলেটেড, এখানে এর সাথে সি রিলেটেড, এই বির সাথে সি রিলেটেড, কিন্তু এ বি এবং এ এবং বি কিন্তু কোনো রিলেশনের মধ্যে নাই দেখেন। সো তার মানে দেখেন 3টা গ্রুপ থাকবে, তার মধ্যে কিন্তু একটা গ্রুপের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন থাকবে না। যদি এরকম হয় তাহলে আমরা সেটা টি শেপ ম্যাট্রিক্স মডেল করব। তার মানে দেখেন এই একটা কমন গ্রুপ আছে, তার মানে এই সির সাথে দেখেন 2টা গ্রুপেরই রিলেশন আছে। এই সি যদি চিন্তা করি, সির সাথে এ এবং বি দুইটারই রিলেশন আছে, বাট এর সাথে বির কোনো রিলেশন নাই। যদি এইরকম কেস হয়, এরকম কেসের মধ্যে আমরা কি করি, টি শেপ ম্যাট্রিক্সটা ফলো করি। টি শেপ ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা কি করি, আমরা কন্টিনজেন্সি প্ল্যানিং করি, যে সামহাও কোনো একটা কারণে আমার এই বি যদি ফেল করে অথবা সির কোনো কারণে যদি প্রবলেম হয়, তাহলে এই সি প্রবলেমের কারণে আমি যাতে এ এবং বি এর সামহাও কোনোভাবে ইম্প্যাক্টেড হলে আমরা টেক কেয়ার করতে পারি। আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই। সো এরপরে যেটা আছে সেটাকে আমরা বলতেছি ওয়াই শেপ ম্যাট্রিক্স। ওয়াই শেপ ম্যাট্রিক্স এর মেইন ফোকাসটা দেখেন আমাদের এখানে বলা আছে 3টা গ্রুপের সম্পর্ক। সো 3টা গ্রুপের মধ্যে কি আছে দেখেন, আগের যেটার মধ্যে ছিল যে একটা গ্রুপের মধ্যে কোনো সম্পর্ক নাই, 3টা গ্রুপ ছিল কিন্তু 3টা গ্রুপের মধ্যে একটা গ্রুপের মধ্যে সম্পর্ক নেই। আর এইখানে ওয়াই শেপের মধ্যে হচ্ছে সবার সাথে সবার সম্পর্ক আছে, প্রত্যেকের সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড। সো প্রত্যেকের সাথে যদি রিলেটেড হয়, দেখেন এখানে 3টা গ্রুপ আছে ডাটা, একটা গ্রুপ ডাটা, 2টা গ্রুপ ডাটা, 3টা গ্রুপ ডাটা। সো এই 2টা গ্রুপ এই গ্রুপের সাথে কিভাবে রিলেটেড দেখানো হয়েছে, এই 2টা গ্রুপ এই দুইটার সাথে কিভাবে রিলেটেড এটা দেখানো হয়েছে, এবং এই গ্রুপ অফ ডাটা এই গ্রুপের সাথে কিভাবে রিলেটেড সেটা দেখানো হয়েছে, এবং জাস্ট সিম্বলের মাধ্যমে দেখানো হয়েছে যে তারা কোন ধরনের রিলেশনশিপের মধ্যে আছে। সো সেম একইভাবে যদি ওয়াই শেপ ম্যাট্রিক্স হয়, ওয়াই শেপে কিন্তু প্রত্যেকের সাথে রিলেটেড। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, দেখেন এর সাথে বি রিলেটেড, এর সাথে সি রিলেটেড, সির সাথে রিলেটেড, তার মানে সবাই সবার সাথে রিলেটেড আছে। আর আগে কিন্তু আমরা দেখেছি এই এর সাথে কোনো বির রিলেশনটা ছিল না। আরেকটা আছে এক্স শেপ ম্যাট্রিক্স। এক্স শেপ ম্যাট্রিক্স এর মধ্যে হচ্ছে সেম একইভাবে আমরা যদি আগের পেজটাতে ব্যাক যাই, এখানে একটা সি শেপ আছে। সি শেপ ম্যাট্রিক্সটা আমরা যদি সিমুলেশনের জন্য ইউজ করি সেটা নল ইউজ করা যায়, যেহেতু সি শেপটা থ্রি ডি শেপ নিয়ে আলোচনা করে, থ্রি ডি শেপটা আমরা 2 ডাইমেনশনাল এখানে লিখতে পারি না অথবা আঁকতে পারি না। সো দ্যাটস আমরা এটা আলোচনা করি না। যদি আমরা সিমুলেশন টাইপের কিছু করি সেই জায়গাতে আমরা এটা আলোচনা করি। সো এটা আমরা এখানে যদিও বলেছি আমরা আমাদের কোর্সে এটা আলোচনা করব না। এক্স শেপ ম্যাট্রিক্স যেটা আছে, এক্স শেপ ম্যাট্রিক্স হলো 4টা গ্রুপের জন্য। একটু খেয়াল রাখবো আমাদের এইখান থেকে যেটা কোশ্চেন আসতে পারে, কোশ্চেনের মধ্যে আসতে পারে যে আসলে এই যে বিভিন্ন শেপের যে ম্যাট্রিক্স গুলো আছে, বিভিন্ন শেপের ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করো এবং দুই একটা এক্সাম্পল দিয়ে এই ম্যাট্রিক্সের শেপ গুলা ক্লিয়ার করো। এবং এইখানে রিলেশন যেটা আছে রিলেশনটাও কিন্তু এক্সপ্লেইন করতে হবে। আবারও বলছি, আমরা হয়তো এখান থেকে একটা অথবা 2টা ম্যাট্রিক্স বলবো যে ম্যাট্রিক্সের সাথে
এক্সাম্পল দিয়ে ম্যাট্রিক্সটা ব্যাখ্যা করো, ম্যাট্রিক্স ডায়াগ্রামটা এক্সাম্পলের সাথে ব্যাখ্যা করো। সেইখানে দেখেন একটা গ্রুপ রুপ শেপ, দুইটা গ্রুপ এল শেপ, তিনটা গ্রুপের মধ্যে তিনটা টাইপ আছে, তার মধ্যে ক্রাইটেরিয়া কিন্তু ডিফারেন্ট, তিনটা ডিফারেন্ট টাইপের ক্রাইটেরিয়া, এবং চারটা গ্রুপের রিলেশন এক্স শেপ দ্বারা করি। এবং এই এক্স শেপের মধ্যে দেখেন এখানে পার্ট যেটা হলো যে প্রত্যেকের সাথে দেখেন এ বি সি ডি এ এটার সাথে রিলেটেড, কিন্তু এই এর সাথে সি এবং এই বির সাথে ডি কোনোভাবে রিলেটেড না। যদি এরকম কেসে হয় তাহলে আমরা এক্স শেপ ম্যাট্রিক্স দিয়ে আলোচনা করতে পারি। তো আমরা কিছুক্ষণ আগে এটাকে কি বলছিলাম, আমরা একটু বলতেছিলাম টি শেপ, টি এর মতো, দ্যাটস ওয়াই এটাকে আমরা টি শেপ বলতেছি। সেম একইভাবে আরেকটা টিপের টি শেপের সাথে যদি আমরা এখানে লিঙ্ক আপ করি, দেখেন উল্টা ভাবে এটা একটা টি শেপ, এটা একটা টি শেপ, তার মানে দুইটা টি শেপ মিলে আমরা কি করতেছি, একটা এক্স শেপ বানাচ্ছি। সো এই যে এক্স শেপ ম্যাট্রিক্স যেটা আছে, এক্স শেপ ম্যাট্রিক্সে কিন্তু জাস্ট উল্টার মতো জাস্ট কাহিনীটা হয়েছে। জাস্ট এখানে দেখেন এটাকে যদি আমরা বলতেছি এ গ্রুপ, এটা যদি বি বলি, এটা যদি সি বলি, এই লাইনটাকে যদি ডি বলি, তার মানে রিলেশনশিপটা কি দেখেন, এই বির সাথে সির কিন্তু কোনো রিলেশন নাই, বির সাথে সির কোনো রিলেশনশিপ নাই, আবার এই এর সাথে কিন্তু ডির কোনো রিলেশনশিপ নাই। সো এই ধরনের কেসের মধ্যে আমরা কি করি, এক্স শেপ ম্যাট্রিক্সটা আলোচনা দেখাই, এবং এখানে কিন্তু দেখাই হচ্ছে এই রিলেশনশিপ যে সিম্বল যেগুলো আছে, সিম্বলের মাধ্যমে কিন্তু মেইনলি আমরা রিলেশনশিপ দেখাই। এবং এটা মেইন কারণটা আসছে আমরা যখন কন্টিনজেন্সি প্ল্যান করব, যেমন কোন একটা সিচুয়েশনে আমি রিস্কের মধ্যে আছি, রিস্কটা আমার ফেল করতে, রিস্কটা আমার ইস্যুতে পরিণত হয়ে যেতে পারে, অথবা রিস্কটা যদি ইস্যুতে পরিণত হয়ে যায় তখন আমি কি করব, তখন আমরা এই এক্স শেপ ম্যাট্রিক্স গুলো আলোচনা করি, এবং বাকি যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমরা সামনে আগাবো। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, জি বলেন। স্যার প্রশ্ন এখান থেকে স্যার কিভাবে আসবে স্যার? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোনো একটা অথবা দুইটা ম্যাট্রিক্স ডায়াগ্রামের বলতে পারি, ম্যাট্রিক্স ডায়াগ্রাম বলতে পারি যে আপনি এক্সাম্পলের সাথে ডায়াগ্রামটা ব্যাখ্যা করো, ঠিক আছে? একটা অথবা দুইটা ডায়াগ্রামের নাম আসতে পারে, এল শেপ, ওয়াই শেপ অথবা টি শেপ, কতগুলা গ্রুপ রিলেটেড এবং গ্রুপটা কিভাবে রিলেটেড সেটা এক্সপ্লেইন করতে হবে, পাশাপাশি যে কোনো একটা যে ডায়াগ্রাম যেগুলো আমরা দিয়েছি ফিজিক্যাল সিম্বল সেটা দিতে হবে। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো প্রায়োরিটাইজেশন ম্যাট্রিক্স। এটাও আরেকটা টুল। প্রায়োরিটাইজেশন ম্যাট্রিক্স এর কাজটা কি? সো প্রায়োরিটাইজেশন ম্যাট্রিক্স যেটা করে সেটা হলো সেম একইভাবে দেখেন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এল শেপ। এল শেপ মানে হচ্ছে দুইটা গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ। সো বাট এই গ্রুপের মধ্যে একটা পার্ট দেখেন, এই গ্রুপের মধ্যে আমরা কি করি, আগে যেখানে আমরা সিম্বল ইউজ করেছিলাম এখানে সিম্বল ইউজ না করে আমরা কি করছি, কোয়ান্টিটেটিভ ডাটা ইউজ করছি। সো কোয়ান্টিটেটিভ ডাটা ইউজ করেছি কিভাবে দেখেন, আমি যদি চিন্তা করি যে আমি কোনো একটা ডাটাকে, ধরেন এইখানে যে পয়েন্ট গুলো আছে এই ইস্যুগুলোর সাথে রিলেটেড, যেমন এই ইস্যুগুলা কতবার ঘটতেছে, এই ইস্যুগুলোর গুরুত্ব কেমন, ইস্যুগুলো আসলেই ফিজিবল কিনা অথবা সামথিং লাইক দ্যাট, এই ইস্যুগুলোকে আমি জাজ করতে যাই, এবং এই ইস্যুগুলো আসলে কোনগুলো প্রায়োরিটি, যেমন অনেকগুলো ইস্যু আছে, আপনি যখন কাজ করতে যাবেন দেখবেন অনেকগুলো প্রবলেমের মধ্যে আছেন আপনি, তো কোন প্রবলেমটা আগে ধরবেন, এবং এই প্রবলেমের জন্য কি করতেছেন, আপনার যখন প্রিভিয়াস ডাটা থাকে, সিম্পলি চিন্তা করেন আমরা যখন প্যারেটো চার্টটা করেছিলাম, প্যারেটো চার্টের মধ্যে কিন্তু আমার প্রিভিয়াস হিস্ট্রি ছিল, ডাটা ছিল, সেটা থেকে আমি কি করলাম, সেটা থেকে আমি কিন্তু কিউমুলেটিভ ডাটা থেকে আমি বের করে নিলাম যে কোনটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ না। আর প্রায়োরিটাইজেশন ম্যাট্রিক্স এর মধ্যে কিন্তু আমার কোনো প্রিভিয়াস ডাটা থাকবে না, আমি কিন্তু রিয়েল সিনারি নিয়ে কাজ করতেছি, রিয়েল সিনারি নিয়ে কাজ করে সামনে কি হবে সেটা নিয়ে কিন্তু আমি প্ল্যান করতেছি, আমার কিন্তু ডাটা নাই, জাস্ট অ্যান্টিসিপেট করতেছি, ধরে নিচ্ছি। সো ধরে নেন আমার কাছে এই প্রবলেম গুলো আছে, অনেকগুলো প্রবলেম আছে, এই প্রবলেম গুলো কতবার ঘটতেছে, প্রবলেমটা কতটা গুরুত্বপূর্ণ, প্রবলেমটা আসলে জরুরি কিনা সলভ করা। সো সেই পার্টটা আমরা দেখবো, দেখার পরে আমরা একটা টোটাল ভ্যালু করব, ভ্যালু গুলা কি, ধরেন এই প্রত্যেকটা আইটেমের এগেনস্টে গুরুত্ব বিবেচনায় আমি 0 থেকে 15 পর্যন্ত ভোট দিতে পারি। স্কেলটা আপনার উপর ডিপেন্ড করে, কেউ 0 থেকে 5 দেয়, কেউ 1 থেকে 10 পর্যন্ত দেয়, কেউ 1 থেকে 20 পর্যন্ত দেয়, এক একজন এক একভাবে এক এক জায়গাতে দেয়, বাট আমরা এখানে কি করেছি, আমরা এখানে 1 থেকে 15 পর্যন্ত নিয়েছি। সো ধরে নেন এই
এই এই ইস্যুটা হলো ঘটছে মোটামুটি ধরেন যে ভার ঘটে হাইয়েস্টলি ঘটতেছে। সো ধরে নিচ্ছি এটা 5 পয়েন্ট পেয়েছে, এটা গুরুত্ব 0, এটা ফিজিবিলিটিও 0। সো এটা টোটাল কি হলো, যদি আমি যোগ করে দিই তাহলে এটা আসলো 5। সেম একইভাবে এটাকে যদি দেখি, এটার ফ্রিকোয়েন্সিতে পেলো 6, এটা ইম্পর্টেন্সে পেলো 1, ফিজিবিলিটিতে পেলো 5। কোত্থেকে দিলাম, এটা কিন্তু আমার জাজমেন্টের উপরে বেস করে আমি একটা স্কেল নিয়ে নিয়েছি যে ফ্রিকোয়েন্সিতে আমি কি করব 1 থেকে 10 পর্যন্ত মার্ক দিব। যেটা সবচেয়ে বেশি ঘটে সেটা 10, যেটা সবচেয়ে কম ঘটে সেটা 1। সেম একইভাবে এটার ক্ষেত্রেও তাই। ধরে নেন এটা হয়তো আপনি ধরে নিলেন 1 থেকে 15 পর্যন্ত, যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তাহলে 1, এবং যদি সর্ব কম গুরুত্বপূর্ণ হয় তাহলে হচ্ছে 15। সো এটার উপর বেস করে দেখেন আমরা কিন্তু এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু দেখতে পেলাম, আমি এখান থেকে নেওয়ার পরে দেখতে পেলাম যে এখান থেকে সবচেয়ে হাইয়েস্ট কোনটা পেয়েছে। দেখা গেল এটাকে আমরা বলতেছি হলো 36, যে এইটা হলো আপনার দিকে এখন হলো সলভ করা হলো সবচেয়ে জরুরি, যে আপনার এটা এবং সেকেন্ড যদি এটা সলভ করতে পারেন তারপরে কি আসলো এই পার্টটা আসতেছে, যেহেতু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাইট দিস মোমেন্ট। সো এই দুইটা হলো গিয়ে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট, এরপরে আসতেছে এইটা। সো প্রায়োরিটাইজেশন ম্যাট্রিক্স এর মাধ্যমে কি করতেছেন আপনি রাইট দিস মোমেন্ট জাজ করতেছেন, জাজ করে দেখতে পাচ্ছেন যে আসলে কোন জায়গাটা থেকে আপনারা কোন জিনিসটা রাইট দিস মোমেন্ট আপনার কাছে প্রায়োরিটির মধ্যে আছে, এই প্রায়োরিটি অনুযায়ী আপনি জিনিসটা যাতে টেক কেয়ার করতে পারেন। সো আশা করি প্রায়োরিটাইজেশন ম্যাট্রিক্সটা বুঝতে পেরেছেন। এরপরে যেটা আসে সেটাকে আমরা বলতেছি কোয়ালিটি অডিট। কোয়ালিটি অডিটটা কি জিনিস? কোয়ালিটি অডিট হলো ধরেন আমরা অনেক কিছু করছি, আমরা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমরা একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান করেছি, যে আমরা একটা টেমপ্লেট দেখিয়েছিলাম, সেই আমরা যখন এই পর্যন্ত আসবো, এই পর্যন্ত আসার পরে কিন্তু আমরা আমাদের যে ফরম্যাট যেটা আছে ফরম্যাটের মধ্যে বসাবো যে আমরা আসলে কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য কোন টুলসটা ইউজ করব, কোয়ালিটেটিভ ডাটার জন্য কোন টুলস, কোয়ান্টিটেটিভ ডাটার জন্য কোন টুলস ইউজ করব। তো এইগুলা যখন আমি ওই প্ল্যানিং শিটের মধ্যে দেখবো, সেই প্ল্যানিং শিটটাকে আবার অডিট করা হবে, যে আমি আসলে যখন অ্যানালাইসিস গুলো করেছি তখন প্ল্যানিং এর মধ্যে যে টুলসটার কথা বলা আছে সেই টুলসটা আসলে আমি ফলো করতেছি নাকি আমার নিজের মতো করে অন্য কোনো টুলস ফলো করতেছি, অথবা আমার যে স্ট্যান্ডার্ডে প্রোডাক্টটা রিলিজ করার কথা ছিল সেই স্ট্যান্ডার্ডে আমি প্রোডাক্টটা রিলিজ করতে পারছি কিনা, সেটা আমরা বেসিক্যালি অডিটের মাধ্যমে করি। অডিটের মধ্যে নরমালি আমাদের যে আউটকাম যেগুলো আছে, যে আউটকাম যেটা আছে সেই আউটকাম গুলো আমরা আলোচনা করে থাকি। তো অডিটে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস একটু আলোচনা করতে চাই, সেটা হলো প্রসেস অ্যানালাইসিস। আমরা যে কোনো প্রসেসটাকে যখন অ্যানালাইসিস করব তখন আমরা সিপোক এর মাধ্যমে অ্যানালাইসিস করব। আমরা এটা আগেও আলোচনা করেছি যে যে কোনো প্রসেসে যাওয়ার পরে আমরা সিপোকটা যখন মাথায় ফেলবো, সিপোক এর ফার্স্ট হলো সাপ্লায়ার, আই হচ্ছে ইনপুট, পিতে প্রসেস, ওতে আউটপুট এবং সিতে কাস্টমার। সো এই সিপোক অনুযায়ী যখন ফলো করব, যখন কোন একটা প্রসেসে যাওয়ার পরে আমি দেখলাম যে এই প্রসেসে কারা কারা সাপ্লায়ার আছে, মনে ধরে নেন আপনি একটা প্রসেসে একটা সাবস্টেশন ইন্সপেকশনে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে এখানে কারা কারা সাপ্লায়ার আছে, কে কে আপনাকে কেবল দিয়েছে, কে কে আপনাকে ট্রান্সফরমার দিয়েছে, কে কে আপনাকে সুইচ গেট দিয়েছে। তারপরে দেখেন যে কোন প্রসেসের মাধ্যমে আপনি সাপ্লায়ার পেলেন, ইনপুট পেলেন, সাপ্লায়ার কারা, কারা মেশিনটা সাপ্লাই দিয়েছে, কি সাপ্লাই দিয়েছে। প্রসেসটার মধ্যে অ্যাজ ইউজুয়াল আসলে আপনি যে ট্রান্সফরমারের সাবস্টেশনটা বসিয়েছেন এই প্রসেসটা যে গাইডলাইন অনুযায়ী মেনটেন হওয়ার কথা, যে আপনি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী করেছেন সেই প্ল্যান অনুযায়ী আপনি করেছেন কিনা। যখন আউটপুট দিলেন, আউটপুট অনুযায়ী আপনি আউটপুট যখন দিচ্ছেন এই প্রসেস থেকে যে আউটপুটটা আছে, আপনি ট্রান্সফরমারটা থেকে 500 কেভি জেনারেট করতে চান, যে 500 কেভি আপনি পেলেন কিনা। যদি পেয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে আপনি এটা কোন কাস্টমারের কাছে দিবেন, সেটা কি আপনার ইন্টারনাল কাস্টমার থাকবে না এক্সটার্নাল কাস্টমার, এবং আপনি যে আউটপুটটা দিচ্ছেন এই কাস্টমারকে সেটা অ্যাকসেপ্ট করতেছে কিনা। দেখেন আপনি কোন জায়গা থেকে কার কাছ থেকে কিনতেছেন, কি কিনতেছেন, কোন প্রসেস ফলো করতেছেন, প্রসেস ফলো করে কি বানাচ্ছেন, এবং সেটা যে কাস্টমারকে দিবেন সেই কাস্টমার অ্যাকসেপ্ট করতেছে কিনা। সো ওভারঅল যদি আমি চিন্তা করি সবকিছু মিলিয়ে আপনি যে কোনো প্রসেসে যখন এটা অ্যানালাইসিস করবেন এবং এই প্রসেস সিপোক অ্যানালাইসিস সিপোকের মাধ্যমে যখন আপনি প্রসেসটা অডিট করবেন, দেখা যাবে যে আপনার প্রত্যেকটা জিনিস এখানে টেক কেয়ার করা হয়ে যাবে এবং আপনার প্রসেসের প্রবলেমগুলো খুব সহজে ফাইন্ড আউট করা যাবে এবং আপনি ইমপ্রুভমেন্টের স্কোপগুলো পেয়ে যাবেন। সো এরপরে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স এনশিওর করার পরে ফাইনালি আসে হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি ফেজ। সো কন্ট্রোল কোয়ালিটি ফেজের মধ্যে দেখেন কন্ট্রোল ফেজ মানে কি, যে আমি যে কাজটুকু করার কথা প্ল্যান অনুযায়ী সেটা একদম দেখেন। অ্যাসুরেন্স মানে আমি কি বলছিলাম, অ্যাসুরেন্স মানে হচ্ছে যে আপনি প্রসেসের মধ্যে ইনবিল্ড করে নেবেন
আমরা প্রসেসের মধ্যে ইনবিল করে নিব যাতে করে কোনো রকম প্রবলেমটা না হয়, এটা হলো আমার কোয়ালিটি অ্যাসুরেন্স। আর এইখানে আসার পরে সেটা না, এখানে আসার কাস্টমারে যাওয়ার আগে আমরা এই যে আউটপুট ফেজ আছে সেটাকে আমরা বলতেছি কন্ট্রোল করা। আর এই প্রসেসে প্রোডাক্টটা এনশিওর করা মানে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, এখানে করা মানে হচ্ছে কন্ট্রোল। সো এইটা আমি যদি কোয়ালিটি অ্যাসুরেন্স করে থাকি তাহলে ফাইন, প্রসেসে ফাইন্ড আউট হয়ে যাবে। আর যদি কন্ট্রোল করে থাকি তাহলে আউটপুট ফেজ আসবে। আউটপুট ফেজের ক্ষেত্রে সেম একই জিনিসই। দেখেন এখানে আমরা টুলস এন্ড টেকনিক্স এর মধ্যে কি আছে, 7 বেসিক কিউসি টুলস। আমরা 7 বেসিক কিউসি টুলস লাস্ট ক্লাসে পড়েছি। স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং এবং ইন্সপেকশন। আপনি যখন প্রোডাক্টটা তৈরি করে ফেলবেন অথবা প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবেন তখন দেখা গেছে যে কোনো একটা জায়গা থেকে স্যাম্পল নিয়ে কিন্তু আপনাকে ইন্সপেকশন করতে হবে, যেহেতু আপনি কোয়ালিটিটা কন্ট্রোল করতে চান। একটা জিনিস দেখবেন যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেছে কিনা। সো এই যে স্যাম্পলিংটা করবেন কোত্থেকে নেবেন, সেই স্যাম্পলিংটা কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে আপনি কোন প্রসেসে স্যাম্পলিংটা করবেন কন্ট্রোলের জন্য। সো এখান থেকে যদি আমরা চিন্তা করি এই স্যাম্পলিং এর জন্য আমরা গত ক্লাসে বলেছিলাম যে আসলে আমরা 4 ধরনের স্যাম্পলিং করে থাকি: সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্রাটিফাইড স্যাম্পল, সিস্টেমেটিক স্যাম্পল, ক্লাস্টার স্যাম্পল। সো র্যান্ডম স্যাম্পলিং মানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনার ধরেন যে কোনো মানুষ থেকে যে কোনো ভাবে আপনি হয়তো সিলেক্ট করতে পারেন স্যাম্পল। এখানে মানুষ মানেই না, যে কোনো ফিজিক্যাল বডি অথবা যা আপনি চেক করতে চান অথবা যে কোয়ালিটিটা যে আইটেমটা এনশিওর করতে হবে সেটা আপনি এনশিওর করতে চান। এরপরে আসতে পারে হয়তো আপনি স্ট্রাটিফাইড স্যাম্পল নিতে পারেন, মানে গ্রুপ অবস্থায় আছে সেই গ্রুপ থেকে হয়তো আপনি ইন্সপেক্ট করতে পারেন যে এখান থেকে একটা নিবেন, এই গ্রুপ থেকে একটা নিবেন, এই গ্রুপ থেকে একটা নিবেন, এই গ্রুপটা থেকে একটা নিবেন। এরপরে যেটা আসতে পারে সিস্টেমেটিক স্যাম্পল হতে পারে। সিস্টেমেটিক স্যাম্পল দেখেন কিভাবে, যে আপনি সিস্টেমেটিক স্যাম্পল দেখে খুব সুন্দরভাবে বললেন যে না আপনি প্রতি পঞ্চমটা হয়তো নিবেন অথবা প্রতি সেকেন্ডটা নিবেন অথবা ফিফথটা নিবেন অথবা আপনি 8টা নিবেন, প্রতি 3টা পর পর হয়তো আপনি ডাটা নিবেন, প্রতি 3টার পর ডাটা নিলেন, সেটা সিস্টেমেটিক স্যাম্পল। এবং ক্লাস্টার স্যাম্পল যেটা বলতেছে, ক্লাস্টার স্যাম্পল বলতেছে যে আপনি টোটাল ডাটা থেকে আপনাকে হয়তো চিন্তা করতে হবে যে আপনি 15টা ডাটা আছে, 15টা ডাটা থেকে আপনি 6টা ডাটা নেবেন। তো 6টা ডাটার মধ্যে আপনি চিন্তা করলেন যেখানে একটা এই 15 জনকে আপনি 5টা গ্রুপে ভাগ করলেন। 5টা গ্রুপে ভাগ করার পরে যেহেতু আপনাকে 2টা স্যাম্পল নিতে হবে, তার মানে এখানে দেখেন 5টা ক্লাস্টার থেকে আপনি কি করলেন, এই 2টা ক্লাস্টার নিলেন। এই ক্লাস্টারের মধ্যে কি প্রত্যেকেই কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। ক্লাস্টারটা বানানো হয়েছে কি উপরে, প্রত্যেকটা ভ্যারিয়েশনের উপর বেস করে আপনার ক্লাস্টার বানানো হয়েছে। এবং আপনি যখন স্যাম্পল করবেন এবং যখন ক্লাস্টার থেকে নেবেন তখন কিন্তু এনশিওর হবে যে প্রত্যেকটা জায়গাতে আপনি এনশিওর করবেন। সো মোস্ট অফ দ্য কেসে আমরা যখন স্যাম্পলিং করব আমাদের টার্গেট থাকবে যদি প্রোডাক্ট ভ্যারিয়েশন থাকে তাহলে আমরা হয়তো ক্লাস্টার স্যাম্পল করব। আর যদি মনে করি যে আমাদের একই রকম প্রোডাক্টই স্যাম্পল নিতে হবে তাহলে আমরা হয়তো সিম্পল র্যান্ডম সলিউশনটা বের করতে পারবো। আর বাকিগুলো হয়তো নিডের উপর বেস করে আমরা করতে পারি। সো এর বাইরে আমাদের কোয়ালিটি কন্ট্রোলের মেইন টার্গেট থাকে অ্যাসুরেন্স করা। অ্যাসুরেন্স যখন আমরা করব তখন প্রোডাক্টে কোনো রকম কোয়ালিটিতে প্রবলেম থাকে না। আমরা কোয়ালিটিটা প্রসেস স্টেজে প্রিভেনশন করতে পারি, কোয়ালিটিটা এনশিওর করতে পারি যাতে কোনো রকম প্রবলেম না হয়। আর ইন্সপেকশন যখন আমরা করব, ইন্সপেকশন ফেজে আমরা কি করি, জাস্ট প্রোডাক্টটা তৈরি হয়ে যাওয়ার পর তৈরি করি যাতে প্রোডাক্টটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। বাট প্রিভেনশন করলে কিন্তু প্রোডাক্ট অথবা কোয়ালিটিতে কোনো হ্যাম্পার হওয়ার সম্ভাবনা থাকে না। এর বাইরে দুইটা জিনিস থাকে, একটা হলো অ্যাট্রিবিউট স্যাম্পল আর একটা হলো ভ্যারিয়েবল স্যাম্পলিং বা অথবা কন্টিনিউয়াস স্যাম্পলিং। অ্যাট্রিবিউট স্যাম্পলিংটা কি জিনিস? অ্যাট্রিবিউট স্যাম্পলিংটা আমরা নর্মালি বুঝি হচ্ছে যখন কোন একটা প্রোডাক্টে ইয়েস নো টাইপের ডিসিশন থাকে, মানে ভার্বাল ডিসিশন থাকে, মানে মেজারেবল কোনো ডিসিশন না থাকে, তখন সেটাকে আমরা অ্যাট্রিবিউট ডাটা বলি। আর যেটা মেজারেবল ডাটা সেটাকে আমরা ভ্যারিয়েবল বা কন্টিনিউয়াস ডাটা বলি। অ্যাট্রিবিউট ডাটা কি? যেগুলো আপনি কাউন্টেবল ফরম্যাটে আছে, মাথায় রাখি আমরা কাউন্টেবল ফরম্যাটে। যেমন টাকা আমরা গুনি, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। টাকা কিন্তু মেজার করতে হয় না, এখানে কয়টা মানুষ আছে, 10টা মানুষ আছে, 20টা মানুষ আছে, তো এগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউট স্যাম্পলিং। আর ভ্যারিয়েবল স্যাম্পলিং মানে হচ্ছে যেগুলো আমরা মেজার করি, যেমন আমরা ওয়েট মাপি, ওয়েট মেজার মেশিনে আমরা টেম্পারেচার মাপতেছি, এটাকে আমরা বলতেছি ভ্যারিয়েবল স্যাম্পলিং বা কন্টিনিউয়াস স্যাম্পলিং। সো এই ডিপেন্ড করবে আসলে কোনটার উপরে। যদি আমরা অ্যাট্রিবিউট স্যাম্পল করি সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট যেগুলো আছে সেটা হয়তো আমরা র্যান্ডম স্যাম্পলিং যেটা আছে সেটার উপরে আমাদের রেজাল্ট ডিপেন্ড করবে। আর ভ্যারিয়েবল ডাটাগুলোর ক্ষেত্রে যেহেতু অ্যাকুরেসিটা খুব ভালো থাকে, যেমন আপনি মেজার করে ডাটাগুলো বের করতে পারতেছেন, সো দ্যাটস ওয়াই ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে যদি আমরা কন্টিনিউয়াস স্যাম্পল পাই। টলারেন্স একটা টার্ম আছে। টলারেন্স মানে হচ্ছে ধরেন আপনি কোন একটা জিনিস যদি বলেন যে সরকারি চাকরির বয়স সীমা 30+-2, তো এরকম কিন্তু লেখা থাকে না, বলা থাকে 32 বছর পর্যন্ত কমপ্লিট করা যাবে। সো দেখা যাচ্ছে এটা কিন্তু টলারেন্স।
টলারেন্সটা কি, যে আপনি 32 বছর পর্যন্ত সরকারি চাকরি দিতে পারবেন, বা যদি এরকম থাকতো যে 32 অথবা 30 +- 2 বছর পর্যন্ত আপনি সরকারি চাকরি দিতে পারেন, তার মানে একটা কন্ট্রোল লিমিট থাকতো যে আপনার এখান থেকে 28 থেকে 32 পর্যন্ত আপনার একটা লিমিট থাকলো। আর টলারেন্স মানে হচ্ছে ফিক্সড করা, যে এই 32-এর মধ্যে আপনাকে সরকারি চাকরিটা করতে হবে। সো যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা যখন প্রসেসে কাজ করব, আমরা টলারেন্সের চাইতে আমরা চেষ্টা করবো কন্ট্রোল লিমিটটা মেনটেন করার জন্য, কারণ কন্ট্রোল লিমিটটা আমাদের জন্য মেনটেন করাটা সহজ হয়। সো ওভারঅল আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসের ওভারঅল কোনো কিছু নিয়ে যদি কোশ্চেন থাকে করতে পারেন। আর আপনাদের কোশ্চেন করার আগেই আমি একটু বলি যে কোয়ালিটি, আমাদের এই আজকের যে লেকচারটা আছে কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই কোয়ালিটি ম্যানেজমেন্টটা মেইনলি আমাদের যদি বলি দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো 7 QC টুলস আর একটা হলো 7 কোয়ালিটি প্ল্যানিং টুল। এই দুইটা থেকে হয়তো আমরা একটা কোশ্চেন দিব। সো এই দুইটা একটু ভালো মতো পড়বেন, আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার সিটিটা কবে স্যার? কোনটা? স্যার ক্লাস টেস্টটা কবে স্যার? লাস্ট টেস্টের কথা তো বলি নাই। স্যার 7 QC আর একটা স্যার একটু 7 QC টুলস আর একটা হচ্ছে 7 কোয়ালিটি প্ল্যানিং টুল। দুইটা টপিকই আছে, এই দুইটা থেকে যে কোনো একটা আমরা পরীক্ষার মধ্যে আসবে, ফাইনাল পরীক্ষার মধ্যে। ক্লাস টেস্ট আমরা কোয়ালিটি এটার উপরে আমরা ক্লাস টেস্ট নিচ্ছি না, ঠিক আছে?